শাড়ি পরতে না পারলে পরার কি দরকার তাই তো বুঝি না। এখন খোলা শাড়ি পরে রেপ করবে নাকি? সাফওয়ানের কথায় মেজাজ তুঙ্গে উঠে যায় আয়াতের। এই লোকের সমস্যাটা কি, এইটাই আজ অব্দি বুঝতে পারে না আয়াত। যখনই কোনো একটা অপ্রীতিকর সিচুয়েশনে পড়বে সেইখানেই লোকটা হাজির হবে, নয়তো ওনার সামনে কোনো না কোনো অপ্রীতিকর সিচুয়েশন ঘটবে। একেই হিলেবিতে শাড়ির কুচি খুলে গেছে, ওপর থেকে এনার বাক্যের শেষ নেই। দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, সাফওয়ান ভাই আসলে কি বলুন তো, আমি বিয়ে থেকে পালানোর সময় ভাবিনি আমাকে ওয়ার্ল্ড রেস চ্যাম্পিয়নশিপে নিজের নামে পতাকা ওড়াতে হবে। আগে জানলে শাড়ি না উসাইন বোল্টের কস্টিউম পরে আসতাম। মুখ তো কেচির মতো চলে, তা তোমার বাবার সামনে মুখটা চালালে হতো, এভাবে পালাতে হতো না। চালিয়েছিলাম, বিনিময়ে বা গালি থাপড়া 7 দিন রুমে আটকে রেখেছিল। তোমার শাড়ির কুচি ঠিক হইলে কি আমরা যাইতে পারি? তোমার বাবার বডিগার্ডরা আসলো বলে। আয়াত আর কোনো কথা বলল না। বলে না কথায় কথা বাড়ে, আর এই লোকটার সাথে কথা বলতে গেলে শুধু যে কথায় কথা বাড়বে সেটা নয়, সকাল হয়ে যাবে অথচ তর্ক শেষ হবে না। শেষমেশ দেখা যাবে বাবার বডিগার্ডরা সত্যিই চলে আসবে। এখন তাড়াতাড়ি কোনো ট্রান্সপোর্ট ধরে কাজী অফিসে যেতে হবে। 1 ঘন্টা আগেও আয়াত এরকমই ভেবেছিল, কিন্তু পুরো উল্টো কাহিনী ঘটে গেল। যাকে দু চোখে সহ্য হয় না তার সাথেই এখন পালাতে হচ্ছে। 1 ঘন্টা আগে ক্রমাগত ইফাতকে ফোন দিয়ে যাচ্ছে আয়াত। ফোন ধরা তো দূর, খালি ওয়েটিং বলে যাচ্ছে ফোন অপারেটরের মহিলাটি। হাতে সময় খুব কম। আর 4 ঘন্টা পর আয়াতের বিয়ে একটা বলদের সাথে, রামিম সাহেব অর্থাৎ আয়াতের বাবার বন্ধুর ছেলের সাথে। অনেকবার রামিম সাহেবকে বোঝাতে চেয়েছে আয়াত, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। আয়াত রামিম সাহেবকে জানিয়েও দিয়েছে বিয়ে করলে ইফাতকেই করবে, ও বাদে কাউকে সে বিয়ে করবে না। কিন্তু রামিম সাহেবের একটাই কথা, উনি বেকার ছেলের সাথে মেয়ের বিয়ে দিবেন না, দরকার হলে ড্রাইভারের সাথে বিয়ে দিতেও রাজি। ইফাত গ্র্যাজুয়েশনের পর বেকার বসে আছে 3 বছর। সারাদিন ক্লাব পাবে বন্ধুদের সাথে টাকা ওড়ানোই ইফাতের একমাত্র কাজ। তার কথা, তার বাবার এত টাকা, সে সারা জীবন বেকার থাকলেও কিছু যায় আসবে না। আয়াত এবং ইফাতের রিলেশন প্রায় 4 বছর হতে চলল। যতবারই তাকে বিয়ের কথা বলেছে সে এড়িয়ে যায়। আয়াত তাকে বলতে বলতে মুখ ব্যথা করে ফেলেছে, অথচ তার কোনো হেলদোল নেই। আজ আয়াতের বিয়ে, অথচ ছেলেটার কোনো পাত্তাই নেই। টানা 20 বার ফোন দেওয়ার পর শেষমেশ ফোনটা তুললো ইফাত। বিরক্তির সাথে বলল, কি ব্যাপার, এত ফোন দিতে হয়? কথা বলছিলাম তো বেবি। রাখো তোমার বেবি। ইফাত আজকে আমার বিয়ে, তোমার কি কিছুই যায় আসে না? রাখো তোমার বেবি। ইফাত আজকে আমার বিয়ে, তোমার কি কিচ্ছু যায় আসে না? আমি সেদিনই তোমাকে বলে দিয়েছিলাম বাবা সিরিয়াস, তুমি যদি কিছু না করো এবার সত্যি আমাকে হারিয়ে ফেলবে। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? ইফাত এখনো যদি কিছু না করো আর 4 ঘন্টা পরে আমার বিয়ে হয়ে যাবে, তখন চাইলেও কিছু করার থাকবে না। তুমি এটা এখন বলছো? তুমি তো আমার সাথে এতদিন যোগাযোগ করনি। আজ 7 দিন পর আমি ফোন পেয়েছি। তুমি তো একবার আমার সাথে কথা বলার চেষ্টা করনি। এখন তোমাকে ডিসিশন নিতে হবে, হয় আমাকে এখান থেকে পালিয়ে নিয়ে বিয়ে করবে, নয়তো আমি ওই বলদকেই বিয়ে করে ফেলবো। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। ফোনটা রেখে কান্নায় ভেঙে পড়লো আয়াত। ভালোবাসা কতটুকু অসহায় করে তুলতে পারে তার প্রমাণ হাতে নাতে পাচ্ছে। দরজায় কড়া নাড়লে চোখ মুখ মুছে দরজা খুলে দেয় আয়াত। দরজা খুলতেই তানি ভেতরে ঢোকে। তানি আয়াতের বেস্টি। তানিকে পেয়ে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিল আয়াত। তানি, আমি কি করব? আমি তোকে অনেক আগেই বলেছি, এই ইফাত ছেলেটা তোকে ঝুলিয়ে দিবে, দেখলি তো। ও বললো ব্যবস্থা করছে। এখন রেডি হয়ে নে, আমাদের পার্লারে যেতে হবে। আন্টি আমাকে পাঠালেন। দোস্ত, আমি বড়টাকে বিয়ে করতে পারবো না। বারবার বলতে বলতে কেন বলছিস? ছেলেটার নাম হাবিব, এস্টাবলিশড ভদ্র ছেলে, ইফাতের চেয়ে 1000 গুণ বেটার। আমি পারবো না হাবিব টাবিবকে বিয়ে করতে। ইফাত একটা ব্যবস্থা ঠিক করবে, দেখিস। দেখা যাক, এখন চল। 8 ঘন্টা পর পার্লারে যাবার পর ইফাদের ফোন আসে আয়াতের মোবাইলে। ফোন রিসিভ করতেই ইফাত জানায়, আয়াত, আমি সাফওয়ানকে পাঠাচ্ছি। এখন কোথায় আছো? তুমি আসবে না? আমি একেবারে কাজী অফিসে যাব। ওখানে আমার শ্বশুরের কিছু স্বাস্থ্যবান বডিগার্ড আছে, সাফওয়ানকে সন্দেহ করবে না। আচ্ছা, আমি গুলশান 1-1 পার্লারে আছি, আমি ঠিকানা SMS করে দিচ্ছি। মিনিট 15 পর সাফওয়ান এসে হাজির পার্লারের গেটে। বন্ধুত্বের খাতিরে এই জটের জোর মধ্যে সাফওয়ানকে জড়াতে হলো। আয়াত আর সাফওয়ানের মাঝে 36-এর আঁকড়া। যদি আয়াত বলে ডান, তো সাফওয়ান বাম বলতেই হবে। আয়াত যতটা এলোমেলো, সাফওয়ান ততটাই গোছানো। যতবার তারা মুখোমুখি হয়েছে ততবারই একটা ওয়ার্ল্ড ওয়ারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। অবশেষে তানির সাহায্যে কোনো মতে সাফওয়ান আয়াতকে নিয়ে পালাতে সক্ষম হয়। এখন আসি বর্তমান রাত 8:30। মিরপুরে
দুইয়ের কাজী অফিসের সামনে বিগত 1 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে সাফওয়ান এবং আয়াত। গুলশান থেকে সরাসরি মিরপুর চলে আসে তারা, যাতে বডিগার্ডদের হাতে না পড়তে হয়। অথচ এখনো ইফাদের কোনো খোঁজ নেই। বাহিরের বেঞ্চিতে বসে ঝিম ধরে বসে আছে আয়াত। সাফওয়ান ক্রমান্বয়ে ফোন করে চলেছে ইফাতকে, অথচ তার ফোন বেজেই চলেছে, কেউ রিসিভ করছে না। একটা বড় নিঃশ্বাস ফেলে আয়াতের পাশে গিয়ে বসে সাফওয়ান। মেয়েটার মুখটা চুপসে গেছে, যেখানে কিছুক্ষণ আগেও ঝগড়া যাচ্ছিল, অথচ এখন চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সারাদিন কিছু পেটে পড়েছে কিনা সন্দেহ। সাফওয়ান পাশে বসতেই বলে ওঠে, সাফওয়ান ভাই, আমি কি কোনো ভুল করে ফেলেছি? কেন বলো তো? এই দেখুন না, বাবা মার সম্মান জলাঞ্জলি দিয়ে ভালোবাসাকে পেতে চলেছিলাম, কি হলো? সেও আমাকে মাঝ রাস্তায় একা করে দিল। আচ্ছা, আমি তো কথা বলেছি, ওনারা 8 ঘন্টা খোলা রাখবেন বলেছেন। আর না হলে কাল বিয়েটা করে নিও। ইফাতকে আমি চিনি, ও ঠিক চলে আসবে। সান্ত্বনা দিচ্ছেন? হুম, ও আর যাই করুক, তোমাকে ঠকাবে না। সাফওয়ানের কথায় মলিন হাসি হাসে আয়াত। মেয়েটার হাসিটা দেখে সাফওয়ানের হৃদয় কিঞ্চিত কম্পন দিয়ে ওঠে। পুনরায় ইফাতকে ফোন দিতে থাকে সাফওয়ান। রাত 11টা, ইফাদের ফোন বন্ধ আসছে, কাজী অফিস বন্ধ। দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ান আয়াতকে বলে, আয়াত, আমার মনে হয় তোমার বাড়ি যাওয়া উচিত। তোমার বাবা মা হয়তো পাগল হয়ে গেছে প্রায়। আপনি বাড়ি চলে যান, ইফাত এখনো আসতে পারে। পাগলামি করো না, বাড়ি যাও। বাবা খুন করে ফেলবে আমায়। আমার বাবার রাগ সম্পর্কে আপনার ধারণা নেই। আচ্ছা, উনি ইফাতকে অপছন্দ কেন করেন? বাবার ড্রাইভারের সাথে আমাকে বিয়ে দিতে রাজি, কিন্তু বেকার ছেলেকে নিজের মেয়ে জামাই সে কিছুতেই করবে না। মার জন্য টেনশন হচ্ছে না, জানি চিন্তায় বেহুশ হয়ে যাচ্ছে। তাহলে এখন কোথায় যাবে? জানি না, তানি বাসায় যেতে পারবো না। রাতে ওর অহেতুর একটা ঝামেলা হবে, এর থেকে আমি একটা হোটেলে থেকে নিব, দেখি সকালে কি করা যায়। আর ইউ শিওর? একটা সস্তা হোটেলের সামনে দাঁড়িয়ে আছে তারা। এত রাতে কোনো ভালো হোটেলে যাবার মতো ওয়ে নেই, সাথে টাকাও, শুধু যাতায়াতের টাকা, ভোটার আইডি আর কিছু ডকুমেন্টস বাদে আর কোনো টাকা নিয়ে বের হয়নি আয়াত। মনটা খচখচ করছে সাফওয়ানের। মেয়েটাকে এইভাবে হোটেলে একা ফেলে যেতেও মন সায় দিচ্ছে না তার। হোটেলের ভেতরে যেতে নিলেই সাফওয়ান হাত টেনে ধরে আয়াতের। পেছনে ফিরে চোখে চোখ রাখতেই দৃঢ় কণ্ঠে সাফওয়ান বলে ওঠে, আমি ব্যাচেলর থাকি, এক রুমের চিলেকুঠা, কিন্তু এই হোটেলের থেকে মাছ বেটার। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম উইথ মি। আমি নিচে বিছানা করে শুতে পারবো, এবং এসব হোটেলে থাকা সুবিধা হবে না। প্লিজ কাম। না না, একজন ছেলের সাথে রাতে আমি থাকতে পারবো না। আয়াতের অস্বস্তি থেকে শান্ত গলায় সাফওয়ান বলে, ইউ ক্যান ট্রাস্ট মি। দরকার হলে আমি ছাদেই থাকবো, শুধু ল্যান্ডলর্ডকে নিয়ে একটু সমস্যা। আই উইল হ্যান্ডেল। অনেক রাত হয়েছে, বাড়ি পৌঁছাতে 12:30 বাজবেই। ওই মোটা ষাঁড় ঘুমিয়ে যাবে ততক্ষণে। চলো প্লিজ। অবশেষে আয়াত রাজি হলো। স্টেডিয়ামের লাইটে পাশাপাশি হেঁটে চলেছে আয়াত সাফওয়ান। দুজনের গন্তব্য এক, কিন্তু লক্ষ্য আলাদা। রেল লাইনের দুটো আলাদা লোহার লাইনের মতো পাশাপাশি হেঁটে যাচ্ছে তারা। জানে না কেউই আগামীতে কি তাদের জন্য অপেক্ষা করছে। রাস্তার পাশেই খড়কুটোহীন মানুষেরা বস্তা পেতে ঘুমের প্রস্তুতি নিচ্ছে, তো আরেক দল মানুষ রাত জেগে চেঁচিয়ে সবাইকে সান্ত্বনা দিচ্ছে, ঘুমিয়ে পড়ো, আমরা জেগে আছি। রিক্সা না পেয়ে প্রচুর হাঁটতে হচ্ছে তাদের। হিল পরে পায়ের ঠাসা পড়ে গেছে আয়াতের, আর না পেরে হিল খুলে ফেললো সে। নিচে জিন্স থাকায় শাড়িটা খানিকটা ওপরে তুলে নিল। হঠাৎ পেছন থেকে দুজন টহল পুলিশের বাঁশির শব্দ এবং চিৎকারে ভয়ে জমে গেল তারা। না জানি কি বিপদ আসতে চলেছে। পুলিশদের একজন চেঁচিয়ে যাচ্ছে, এই এত রাতে কি কাম করতেছস? এই দাঁড়াও। ভয়ে সাফওয়ানের ডান হাত আঁকড়ে ধরে দাঁড়িয়ে পড়লো আয়াত। ধীর গলায় বলতে লাগলো, এখন কি হবে? সারা রাত থানায় কাটাবো নাকি? কিচ্ছু হবে না, তুমি চুপ থাকবে তাহলেই হবে। পুলিশেরা তাদের কাছে এসেই একজন সাফওয়ানের ঘাড় চেপে ধরল, আরেকজন রুক্ষ ফ্যানফ্যানে গলায় বলল, রাত বাজে 11:45। এই রাতে এমনি ঘুরতেছো কেন? নষ্টামির জায়গা পাও না? 2টা ডান্ডা খাইলে সব পিরিত বাইর হয়ে যাবে। আপনারা আমার কথা বোঝার ট্রাই করেন। আসলে হয়েছে কি? চুপ আব্দুল, এগুলোরে এখনই থানায় নিতে হইব। থানার কথা শুনেই আয়াতের হাত পা ঠান্ডা হতে লাগলো। হরহর করে বলতে লাগলো, থানায় কেন? আমরা তো বাসার দিকে যাচ্ছি, ঘুরতে বেরিয়েছিলাম। রিক্সা না পাওয়া দেরি হয়ে গেছে। ট্রাস্ট আস, আমরা কোনো নষ্টামি করতেছি না। ওই মাইয়া, তুমি রাত 11:45 বিয়ার শাড়ি পইরা ঘুরতে বাইর হইছো? না মানে? আচ্ছা, আমাদের ছেড়ে দেওয়ার জন্য মাল পানি কত নেবেন? দেখছো শফিক, আমাদের ঘুষ দেয়, কত বড় সাহস। এবার এগুলোরে থানায় নিতেই হইব, চল। রাত 12:15।
থানায় ইন্সপেক্টরের সামনে বসে আছে সাফওয়ান এবং আয়াত। একটু পরপরই অগ্নিদৃষ্টি দিচ্ছে আয়াত সাফওয়ানকে। তখন ওয়াকি টকিতে কথা বলে ওদের থানায় নিয়ে আসে কনস্টেবল শফিক এবং আব্দুল। ইন্সপেক্টর মেহরাব হাতের তর্জনী দিয়ে টেবিলে ক্রমাগত টকটক শব্দ করে যাচ্ছেন, সাথে একবার আয়াতের দিকে আর একবার সাফওয়ানের দিকে তাকাচ্ছেন। গলা ছেড়ে এবার বললেন, কেস কি? এত রাতে বাহিরে কি করছিলেন আপনারা? স্যার নষ্টামি করতেছিল, বললাম না, হাতে নাতে ধরেছি, উপরে ঘুষ দেওয়ার চেষ্টা করে। তোমাকে জিজ্ঞেস করেছি আব্দুল? না তো, একটু ঠান্ডা থাকো। বলে মি। জি সাফওয়ান, সাফওয়ান ইসলাম। আসলে হয়েছে কি, আমরা পারি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু কাজে অফিস বন্ধ থাকায় বিয়ে করতে পারিনি। আয়াতের কথা শুনে হতবাক হয়ে আয়াতের দিকে তাকায় সাফওয়ান। এই মেয়ে তাকে একটা ঝামেলায় ফেলবে। অবশ্য এটা নতুন না, এর আগেও মেয়েটা এভাবেই ঝামেলায় ফেলেছে। আয়াতের হাতে চিমটি কাটতেই আয়াত উহু করে চেঁচিয়ে ওঠে, ও ওনারা পুলিশ, ওনাদের কাছে লুকিয়ে লাভ নেই, ওনারা আমাদের হেল্প করতে পারবে। আসলে হয়েছে কি স্যার, আমরা দুজনকে খুব ভালোবাসি, কিন্তু আমার বাবা প্রফেশনাল গরিবের জন্য ওকে মেনে নেননি। আজ আমাকে একটা বলদের সাথে জোর করে বিয়ে দিয়ে দিতেছিল, তাই আমি পালিয়ে আসছি। আমার বাবাকে চিনবেন, রহিম রহমান, রিটায়ার্ড মেজর জেনারেল। আমি তার একমাত্র মেয়ে। সাফওয়ান তো অনেক গরিব, তাই বাবা ওর সাথে আমার বিয়ে দেবেন না। এই যে দেখুন, আমার ভোটার আইডি সব আছে, আমরা আজই বিয়ে করতাম। সাফওয়ান হা করে আয়াতের অভিনয় দেখে যাচ্ছে। জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রীর মতো অভিনয় করে যাচ্ছে মেয়েটি, কি নিপুণ ভাবে কাঁদছে। ইন্সপেক্টর সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, তাহলে আপনি কনস্টেবলদের ঘুষ কেন দিতে চেয়েছেন? ওনারা আমার কোনো কথা শুনতেই রাজি ছিলেন না। আর সত্যি বলতে এত রাতে আমরা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। উপরে আমাদের বিয়ে হয়নি, একটা কনেকে বিয়ে থেকে পালিয়ে নিয়ে এসেছি। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি খুবই সতর্ক নাগরিক। আয়াত না থাকলে আমি এমনটা কোনোদিন করতাম না। আচ্ছা আচ্ছা, আপনাদের নাম ঠিকানা দিয়ে যান, আমি কন্ট্যাক্ট করব। আর যদি এটা প্রমাণ হয় যে আপনারা মিথ্যা বলছেন, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কোথায় লিখবো? আব্দুল, ওনাদের সব ঠিকানা নিয়ে বাড়ি পৌঁছে দাও। এই রাতে ট্রান্সপোর্ট পাবে না। আর সাফওয়ান সাহেব, আমার অফিসের ঠিকানা দিয়ে যাবেন। যদি এই রাতে কাজে পাওয়া যেত, আমি নিজেই আপনাদের বিয়ে দিয়ে দিতাম। নিজের মাথা চাপড়াতে ইচ্ছে করছে সাফওয়ানের। এই আয়াতের জন্য কি এক ঝামেলায় না পড়ল? মিথ্যে তো বলে দিল, কিন্তু এখন এই মিথ্যে ধরা পড়লে যে কি ঝামেলা পোয়াতে হবে আল্লাহই জানে। ওপরে রামিম রহমানের মেয়ে, তিনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার। শহরে ওনার চেনা জানার শেষ নেই। এক রাতে তার জীবনে এতটা উতার চড়াইয়ের মুখোমুখি হতে হবে কে জানতো? আর এদিকে ইফাদের ফোন এখনো বন্ধ। ইফাত কেয়ারলেস, কিন্তু এতটা যে নিজের গার্লফ্রেন্ডকে বাড়ি থেকে পালিয়ে অন্যের ঘাড়ে ঝুলিয়ে দিয়ে এখন নিজেই লাপাত্তা। কাঁধে ভারী ভারী অনুভব হলে পাশে তাকিয়ে দেখে আয়াত তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। মেয়েটাকে বড্ড ক্লান্ত লাগছে। সারাদিন কম ধকল তো যায়নি। রাতের আলো আধার খেলায় আয়াতের বুকটা কোনো শিল্পকর্ম থেকে কম লাগছে না। খুব যত্নে নিপুণ শিল্পকর্ম। এলোকেশি চন্দ্রিমার ন্যায় মুখখানা, ওপরে গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটখানা যে কাউকে আকর্ষণ করবে। সবচেয়ে বেশি আকর্ষণীয় ঠোঁটের নিচের ছোট্ট তিলটি, যেন নজর ফোটা। অজান্তেই আপন মনে তাকিয়ে রয়েছে সাফওয়ান তার দিকে। কনস্টেবল আব্দুল জোরে ব্রেক কষলে সাফওয়ান হুঁশ ফেরে। নিজের কাজে নিজেরই বিরক্ত লেগে গেল। কি করছিল সে? আয়াত ইফাতের আমানত। যতই সুন্দরী হোক না কেন, তার প্রতি কোন রকম অনুভূতির জন্ম দেওয়াই পাপ। নিজেই নিজেকে শান্ত করার জন্য মনে মনে বলতে লাগলো, আয়াত একটা চালতা ফিরতা ঝামেলা, ওর মধ্যে ভালো লাগার কিছুই নেই। মনে নেই একবার তোর এক্সিবিশন ওর জন্য নষ্ট হয়ে গিয়েছিল, ওর জন্য আজকে তোর থানায় যেতে হয়েছে। সাফওয়ান, ওকে ইফাদের হাতে তুলে দিলেই তোর সব কাজ শেষ। সো নো মোহিত হুয়া হুই, তুই একজন আর্টিস্ট, তাই তোর ওকে দেখে ভালো লেগেছে, এটাই, আর কিচ্ছু না। পানের বিটটা ফেলেই আব্দুল বিরক্ত কণ্ঠে বলে উঠল, এখানে বসে রাত কাটাবেন নাকি বাড়িতেও যাইবেন? আইয়া পড়ছে আপনার বাসা। ধন্যবাদ। এ আয়াত, আয়াত উঠো, বাসায় এসে গেছি। আয়াতকে নড়াচড়া দেওয়ার পর অবশেষে বিরক্তি এবং ঘুম ঘুম গলায় বলে ওঠে, কি হয়েছে? আর একটু ঘুমাতে দাও, তুমিও ঘুমাও, যাও। ধুর, উঠো না, বাসা চলে আসছে তো। কে শুনে কার কথা? আয়াত তো বেঘরে ঘুম। উপায়ন্তর না পেয়ে আয়াতকে কোলে করে নিয়ে উঠতে লাগলো সাফওয়ানের। দোয়া পড়তে পড়তে 5 তলায় উঠল সে। বাড়িওয়ালা দেখলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। যদিও ঘড়ির কাঁটা 2টার ঘরে এসে পড়েছে, তবুও বলা যায় না। ওই লোকের ভরসা নেই। কোনো মতে আয়াতকে নিচে বসিয়ে দরজার লক খোলে সে।
একটা মেয়েকে কোলে নিয়ে 5 তলা ওঠা, চারটেখানি কথা, যদিও আয়াতের ওজন তুলোর মতো, তাও। আয়াতকে বেডে শুইয়ে ফ্রেশ হতে চলে গেল সাফওয়ান। আজকের দিনটাই খুব ধকলের ছিল। দুপুরের পর থেকে খাবারের কণাও পেটে পড়েনি। কালকে সকাল 8টায় অফিস আছে। এখন না ঘুমালে কালকে জম্বি হয়ে যেতে হবে। ফ্রেশ হয়ে একটা নীল 3/4 প্যান্ট আর কালো টি শার্ট পরে নিল সাফওয়ান। আয়াত বেঘরে ঘুমাচ্ছে। তার উপর হাতি হাঁটলেও টের পাবে কিনা সন্দেহ। অবশ্য মেয়েটাও না খাওয়া। অনেকবার সেধেছিল সাফওয়ান, কিন্তু খায়নি। ওর ওপর কতটা প্রেসার যাচ্ছে সেটা না বললেও বুঝতে বাকি নেই সাফওয়ানের। চঞ্চল মেয়েটি নিজের কষ্টগুলো হাসির মাঝে লুকিয়ে রেখেছে। বাবা মাকে না বলে ভালোবাসার খাতিরে ছুটে এসেছে, কিন্তু সেই ভালোবাসাও কথা রাখেনি। রুমে এক বিন্দু জায়গা নেই শোয়ার। সাফওয়ানের পেইন্টিং আর ক্যানভাসে ফ্লোর ভর্তি। শরীর ভেঙে যাচ্ছে। এখন এগুলো গোছানোর একটা এভারেস্ট অভিযানের কাজ হবে। তাই উপায়ন্ত না পেয়ে ছাদে চলে যায় সে। আজ রাত নির্ঘুমই কাটাবে বোঝা যাচ্ছে। বেনসন ধরিয়ে বাইরে নজর দিল সে। খারাপ স্বভাবের এই একটাই আছে তার, সিগারেট খাওয়া। নিকোটিন সব খারাপের মধ্যে একটি ভালো কাজও করে, তা হলো স্নায়ু শান্ত করে। আর আর্টিস্ট মানুষদের এইটা খুব দরকার। সাফওয়ানের জীবনটাও খুব এলোমেলো। আয়াত যেন এই এলোমেলো জীবনে আরো ঝড় এনে দিয়েছে। আর্টিস্ট হবার ঘর ছেড়ে শহরে আসে সে, কিন্তু অভাবের শহরে শখের দাম নেই। পড়াশোনায় ভালো হওয়ায় একটা 17,000-এর চাকরি ম্যানেজ তো হয়ে গেছে, কিন্তু 17,000-টি ঢাকা শহরে কি হয়? সকাল 8টা থেকে রাত 7টা অবধি চাকরি করে। এসে রাতে নিজের কল্পনার দুনিয়াতে তুলি ঘোরায় সে। 2-3টে আর্ট গ্যালারিতে আঁকাও দিয়েছে, তাতে বেশি একটা লাভ হয়নি। একবার তো এক্সিবিশনও পেয়েছিল, কিন্তু ওই আয়াতের জন্য সব আর্টগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তারপর থেকেই মেয়েটাকে সাফওয়ানের সহ্য হয় না। অতীতের পাতা উল্টাতে উল্টাতে কখন সকাল হয়ে গেছে খেয়ালই নেই সাফওয়ানের। সকাল 6টা। রুমের দিকে হাঁটা দেয় সাফওয়ান। চিলেকোঠা আর ছাদ পাশাপাশি। একটা দরজা দিয়ে ঢোকা যায়। দরজাটা খুলতেই মুহূর্তেই শিরদাঁড়া দিয়ে শীতল রক্ত বয়ে গেল সাফওয়ানের। ধরাম করে দরজা বন্ধ করে দিল সে। আয়াত তখনও বেঘরে ঘুম। শাড়ি এলোমেলো, আঁচলের কোনো হদিশ নেই। সাদা ধবধবে পেটটা উন্মুক্ত। মেয়েটা এত কেয়ারলেস কিভাবে হতে পারে? ঘুমে কারোর শাড়ি এতটা এলোমেলো হয়ে যেতে পারে? দরজা আটকিয়ে পুনরায় ছাদে চলে এসেছে সাফওয়ান। চোখ বন্ধ করলে এখনো আয়াতের প্রতিচ্ছবি ভাসছে। এই প্রথম কোনো নারীকে এতটা কাছ থেকে দেখেছে সে। এত সুন্দর নারীও হতে পারে? যেন ভাস্করের নিপুণ হস্তের শিল্পকর্ম। মাঝে মাঝে ছেলেদের পক্ষেও নিজেকে আটকানো কঠিন হয়ে পড়ে। আর সব থেকে আকর্ষণীয় ছিল নাভির পাশের গাঢ় তিলটি। যে কোনো ছেলের মাথা ঘোরানোর জন্য সেটা যথেষ্ট। ছাদের পানির নলটি ছেড়ে মাথা ঢুকিয়ে বেশ কিছুক্ষণ বসে রইল সাফওয়ান। একই সকাল। ওপরের কালকে রাতে বেশ শিশির পড়েছিল। পানিটা বেশ ঠান্ডা। এখন এই ঠান্ডা পানির থেরাপি তাকে কুচিন্তা থেকে রক্ষা দিতে পারবে। বেশ কিছুক্ষণ পর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7টা বাজতে চলেছে। মাথা ভেজানোর কারণে অর্ধেক শরীর এমনিতেই ভিজে গেছে। এবার ভেতরে যেতেই হবে। এখন না বের হলে অফিসে লেট হয়ে যাবে। মিনিট 20 জোরে জোরে কড়া নাড়লে আয়াতের সাড়া পায় সে। বেশ দৃঢ় কণ্ঠে বলে, আঁচলটা ঠিক করো, আমি ভেতরে আসছি। সকাল সকাল এমনিতেই জটলা পেকে থাকে আয়াতের মাথা। ওপরের মনে হচ্ছে মাথায় কেউ হ্যামার দিয়ে বেশ কিছুক্ষণ তবলা বাজিয়েছে। আশেপাশের দৃশ্য দিকে হাবলার মতো বেশ কিছুক্ষণ বসেছিল সে। কাল রাতে পুলিশের গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। তারপর কিছু মনে নেই তার। চোখটা চারিদিকে ঘুরালে খেয়াল করে পুরনো একটা স্টোর রুমের মতো ঘরের চৌকির মতো বেডে বসে আছে সে। রুমের দেয়ালের রং খসে গেছে। লাস্ট হয়তো 3 বছরে একবার রং করাও হয়নি। তার মানে এটা সাফওয়ানের চিলেকোঠার রুম। এবার ধীরে ধীরে বাস্তবে ফিরে আয়াত বুঝতে পারে রাতে সাফওয়ান এখানেই তাকে নিয়ে এসেছিল। রুমটা খুব ছোট। এক পাশে একটা থার্ড হ্যান্ড স্টিলের আলমারি, তার পাশে একটা কম দামি ছোট্ট টেবিল, তাতে রং তুলি স্কেচবুক এলোমেলো করে পড়ে আছে। ঘরের দক্ষিণ দিকে বেশ বড় জানালা,
জানালা দিয়ে আকাশ স্পষ্ট দেখা যাচ্ছে, সাথে গাড়ির হর্নও শোনা যাচ্ছে। মানে বাড়িটা রোডের খুব কাছে। সারা ঘর অগোছালো, কিন্তু নোংরা নয়। ফ্লোরে সাফওয়ানের পেইন্টিং এবং ফাঁকা ক্যানভাসে ভর্তি। জানালার ঠিক পাশে একটা ঘুণ ধরা আলনা আছে, তাতে সাফওয়ানের নোংরা কাপড় রাখা। ঘরটা পর্যবেক্ষণ শেষ হলেই শুনতে পায় সাফওয়ান কড়ানেড়েই যাচ্ছে। সাফওয়ান যখন কথাটা বলে তখন নিজের দিকে তাকিয়ে নিজেই লজ্জা পেয়ে যায় সে। রাতে অস্বস্তির জন্য কখন যে আঁচল খুলে ফেলেছিল খেয়ালই নেই তার। কোনো মতে শাড়ি দিয়ে নিজেকে পেঁচিয়ে সাফওয়ানকে ভেতরে আসতে বলে সে। সাফওয়ান একবার আয়াতের দিকে না তাকিয়ে আলমারির কাছে চলে যায়। শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে ছুট লাগানোর সময় পেছন থেকে আয়াত ডাকলে বাধ্য হয়ে আয়াতের দিকে তাকায় সে। আমাকে আপনার একটা টি শার্ট দিবেন? আমার কাছে পরার মতো কোনো জামা বা শাড়ি নেই। আলমারি খুলে যাচ্ছে, নিয়ে নিও, আমার লেট হচ্ছে। বলেই ওয়াশরুমে ঢুকে ধম করে দরজা লাগিয়ে দেয় সাফওয়ান। এলোমেলো চুল, ঘুম ঘুম চাহনি আর লাল হয়ে থাকা গাল থেকে কয়েকবার হার্টবিট মিস করেছে সাফওয়ানের। এই মেয়েটা খুব দ্রুত ইফাদের হাতে তুলে দিতে হবে, নয়তো পাগল হয়ে যাবে সাফওয়ান। সকাল 11টা। আয়াত জানালার পাশে দাঁড়িয়ে আছে। মনটা তার ভালো নেই। তানির কাছে সকালে ফোন দিয়েছিল। তানির কাছ থেকে জানতে পারে রামিম সাহেব তাকে অনেক কথা শুনিয়েছেন। তিনি তানির সামনেই বলে দিয়েছেন আয়াতের মা শারমিন বেগমের শরীরটা নাকি ভালো নেই। মেয়ে নিখোঁজ দেখে প্রেশার লো হয়ে 2-3 বার অজ্ঞান হয়েছেন। ছুটে যেতে ইচ্ছে করছে মায়ের কাছে, কিন্তু নিজের কর্মফল যে নিজেকেই ভোগ করতে হচ্ছে। ইফাদের আশায় ঘর ছেড়ে আসার সময় একবারও কল্পনা করেনি আজ ভালোবাসার শাস্তি এভাবে পেতে হবে তাকে। ইফাদের ফোন এখনো বন্ধ। ইফাদের কিছু বন্ধু বান্ধবের নাম্বারে সাফওয়ানের কাছ থেকে নিয়ে রেখেছিল। তারা কেউ জানে না ইফাত কোথায়। আচ্ছা, ইফাদের কোনো বিপদ হয়নি তো? বাবার কোনো ক্ষতি করেনি তো? ধুর, আর ভাবতে পারছি না। একবার ইশরাতের সাথে কথা বলতে পারলে হয়তো জানতে পারতাম, কিন্তু নাম্বারটাও বন্ধ। ও ফির ভাই বোন নিজের ফোনটা যে কেন বন্ধ করে রেখেছে। আমি এখন কি করব? তানি বাসায় যেতে পারবো না, বাবা তানি বাসার সামনে পাহারা লাগিয়েছে। সাফওয়ান ভাইকে জ্বালানোর কোনো মানেই হয় না, কিন্তু কোথায় যাবো আমি? জানালার পাশে দাঁড়িয়ে নিজেকেই নিজে প্রশ্ন করে যাচ্ছে আয়াত। সামনে যে ডেড এন্ড, যাবার পথটুকু খুঁজে পাচ্ছে না। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা চোখের নোনা জলের আবির্ভাব ঘটাচ্ছে বারংবার। সাফওয়ানের মাঝে একবার ফোন দিয়ে খোঁজ নিয়েছে যে সে খেয়েছে কিনা। সে বন্ধু হিসেবে তার দায়িত্বের অধিক পালন করে যাচ্ছে, আর অসহায়ের মতো আয়াত তার সাহায্য নিয়ে যাচ্ছে। চোখ মুছে দৃঢ় পরিকল্পনা করলো সে। এবার কঠোর সিদ্ধান্ত নিতে হবে আয়াতে, খুব কঠোর। সোজা ইফাতদের বাড়ি যেয়ে উঠবে সে। তাতে তার পরিবারের লোকেরা রাগ করলেও কিছু করার নেই। এরপর ইফাতকে মুখের উপরে জিজ্ঞাসা করবে সে কি তাকে বিয়ে করবে কি না। এই পরিকল্পনা আজকের মধ্যেই বাস্তবায়ন করতে হবে, কিন্তু হাতে টাকা নেই। ইফাদের বাসায় যেতে হলে 600 থেকে 700 টাকা লাগবে সিএনজিতে। সেই টাকাটা হাতে নেই। সাফওয়ান আসলেই তাকে পরিকল্পনার কথাটি জানাতে হবে। পাশের দোকান থেকে পরোটা ডাল দিয়ে গেছে সাফওয়ান। ডাল ঠান্ডা হয়ে গেছে আর পরোটা শক্ত, কিন্তু পেটের ইঁদুরদের এটা দিয়েই শান্ত করতে হবে। যেই মেয়ে সামান্য ঠান্ডা পানি আঙুলে ছোঁয়াতে পারে না, আজ সে ঠান্ডা পানি দিয়ে গোসল করেছে। ব্রেড জ্যাম আর ব্ল্যাক কফি ব্যতীত যা নাস্তা হয় না, আজ তৈলে তো চুপচুপে পরোটা আর ঠান্ডা পানির মতো ডাল খেতে হচ্ছে। জীবন কত কিছু শেখায়। বিকেল 5টা। সারাদিন শুধু সাফওয়ানের পেইন্টিং দেখেই দিন কেটেছে আয়াতের। ইফাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়েছে বেশ কিছু, কিন্তু লাভ হয়নি। কেঁদে কেঁদে মাথা ধরে আসলে ছাদের রাখা সাফওয়ানের ছোট্ট স্টোভে প্রথম কফি বানানো ট্রাই করেছে। ফলাফল হাতে 2-3টে ফোসকা পড়েছে, কিন্তু কফি সে বানানো শিখে গেছে। সাফওয়ানকে অনেকবার বলেছে তার পোর্ট্রেট ড্র করতে, কিন্তু লোকটা মুখের উপর বলে দিয়েছে তার চেহারা ক্যানভাসে তোলার যোগ্য না। কফি হাতে জানালায় দাঁড়িয়ে আকাশ দেখতে যখন ব্যস্ত আয়াত, তখন ক্রমাগত দরজায় কড়া নাড়ে কেউ। দরজা খুলতেই হুড়মুড় করে একটি মেয়ে ঘরে ঢুকে পড়ে। মেয়েটির হাতে একটা পেঁয়াজুর বাটি। এভাবে ঘরে ঢুকে পড়ায় অবাকের সর্বোচ্চ পর্যায়ে চলে যায় আয়াত। মেয়েটি উচ্চতায় আয়াতের সমান, গোলগাল মুখ, চুল একপাশে বিনুনি করা। দেখেই মনে হচ্ছে কলেজে পড়ে। মেয়েটি আশেপাশে চোখ ঘুরিয়ে আয়াতের দিকে নজর দেয়। চোখে একরাশ কৌতূহল আর অপছন্দের আভা নিয়ে মাথা থেকে পা অব্দি চোখ বুলায় সে। আয়াত তখন
সাফওয়ানের একটা টি শার্ট আর ট্রাউজার পরেছিল। টি শার্টটা বেশ বড়, গলাটা বেশ নেমে যাচ্ছে, কিন্তু উপায় নেই। বিয়ের শাড়ি আর জিন্স বাদে পরিধানে কোনো কাপড় তার নেই। কর্কশ কণ্ঠে প্রশ্ন ছুড়ে মেয়েটি আয়াতকে। মায়া, কে তুমি? সাফন ভাইয়ের জামা পরে আছো কেন? আমি কি আমি? কি হলো বলো? তোমাকে বলবো কেন? আগে তুমি বলো, তুমি কে? আমি মায়া, এই বাড়ি আমার বাবার। তুমি কে বলো, নয়তো বাবাকে বলে দিব। আমি সাফওয়ানের স্ত্রী। এই মুহূর্তে মাথা একেবারে ফাঁকা হয়ে যায় আয়াতের। দুম করে মনে যা এসেছে তাই বলে দেয় সে। মেয়েটি প্রথমে হতবাক হয়ে তাকিয়ে থাকে, পরে কান্না কান্না মুখ করে দৌড়ে চলে যায় রুম থেকে। ঘটনার আকস্মিকতায় কিছুই মাথায় ঢুকছে না আয়াতের। মেয়েটি ঝড়ের গতিতে এলো, আবার টর্নেডোর গতিতে চলে গেল। হচ্ছেটা কি? রাত ৮টা। আজ বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে সাফওয়ানের। না জানি আয়াত একা একা কি করছে। সকালের পর থেকে কথা হয়নি। প্রথমে ভেবেছিল দরজা বাহির থেকে আটকে যাবে, পরে ভাবলো অজান্তে বিপদ আসলে আয়াত বের হতে পারবে না, আর মোটা সার ওপরে আসবে না রাতের আগে। সে জানে সাফওয়ান অফিস টাইম, কিন্তু মায়াকে নিয়ে একটু চিন্তা থেকে যায়। মেয়েটি ধুমধাম চলে আসে। রাস্তায় আসার পথে কিছু কম দামি 3 পিস লেডিস গেঞ্জি আর রাতের খাবার কিনে বাড়ির দিকে রওনা দেয় সাফওয়ান। বাড়িতে এসে সিঁড়িঘর থেকে খুব শোরগোল শোনা যাচ্ছে। ভালো করে খেয়াল করলে বুঝতে পারে শব্দগুলো তার রুম থেকেই আসছে। দ্রুত 5 তলায় এসে দেখে দরজা হা করে খোলা। ভেতরে যেয়ে যেন মাথার উপরে বাজ ভেঙে পড়লো সাফওয়ানের। ঘরের ভেতরে ঢুকতেই দেখে বিল্ডিং এর সব মহিলা সিনিয়র সিটিজেনরা সেখানে উপস্থিত। মোটা ষাঁড় অর্থাৎ বাড়িওয়ালা আবুল কালাম আজাদ সাহেব এবং তার আরো দুজন পুরুষ বেডে বসা। আয়াত তাদের সামনে দাঁড়ানো। গম্ভীর মুখে আজাদ সাহেব কাপে চুমুক দিচ্ছেন। আলমারির পাশে মায়া মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এখন সাফওয়ানের মাথায় রীতিমতো ঘুরপাক খাচ্ছে। একটাই চিন্তা, এত রাতে বাড়ি ছেড়া হলে কোথায় যাবে। ভিড় ঠেলে আয়াতের কাছে যেতেই এক মহিলা কর্কশ কণ্ঠে বলে উঠল, তোমার দ্বারা এমন কিছুই আমরা কিছুতেই আশা করিনি সাফওয়ান। ভেবেছিলাম তুমি একটা ভালো ছেলে। সাফওয়ান একটা ঢোক গিলে বলে, কি হয়েছে আন্টি? কি করেছি আমি? আজাদ সাহেব এবার উঠে দাঁড়িয়ে সাফওয়ানের সামনে এসে গলা খাকারি দিয়ে বলে, আমি আশা করি নাই তুমি এমন কাজ করবা। ভাবছিলাম তুমি আমার ছেলের মতো, কিন্তু বৌমারে ঘরে আনছো অথচ আমাদের একবারও জানাইলে না। সে তো মায়া আসছিল বলে আমি জানতে পারছি। মেয়েটার একটা জামাও নাই। ও তো তোমার জামা পরে আছে। দুপুরে পরোটা আর ডাল খেয়েছে। আমাকে বললে খাবার পাঠিয়ে দিতাম। যাকগে বৌমা, তুমি কিন্তু কোনো সংকোচ করবে না। তোমার এই আজাদ চাচা আছেন, তুমি আমার কাছে মায়ের মতোই। তাই কোনো অসুবিধাতে আমাকে স্মরণ করবা। সাফওয়ান আছে, আমরা এখন যাই, চলেন আপনারা। জি চাচা। আর সাফওয়ান, বিয়েটি করেছো, এখন আর একা না তুমি। তোমার ঘরে একটা বউ আছে, তাই এখন থেকে দায়িত্ববান পুরুষ হওয়ার চেষ্টা করো। ব্যাচেলার জীবন কিন্তু শেষ। আজাদ সাহেবের কথা মাথার উপর দিয়ে গেল সাফওয়ানের। হাঁ করে একবার আয়াতের দিকে আর একবার বাকিদের দিকে দেখছিল। আয়াত ইনাদের কি এমন বলল সবাই আয়াতকে এতটা স্নেহ করছে? ওপরে মোটা সার যে কিনা সাফওয়ানের সাথে সারাক্ষণ ভাড়া করে মাথা খারাপ করে দেয়। সে আয়াতকে বৌমা বৌমা করে তুলো করছেন। আয়াতের পরনে একটা নীল জামদানি শাড়ি, যা আয়াতের নয়। তার মানে বিল্ডিং এর একজন আন্টি পড়তে দিয়েছেন। হচ্ছেটা কি? আন্টিরা সবাই আয়াতকে নতুন সংসারের যাবতীয় টিপস দিয়ে যাচ্ছেন। সাফওয়ান ফ্রেশ হয়ে সাদা টি শার্ট আর নেভি 3 কোয়ার্টার প্যান্ট পরে নিল। আন্টিরা যাবার পর আয়াত যেন হাত ছেড়ে বাঁচল। দরজা লাগিয়ে পেছনে ফিরতেই দেখে সাফওয়ান তোয়ালে দিয়ে ভেজা চুল মুছে যাচ্ছে। ভেজা চুলগুলো কপালে লেপটে আছে। টি শার্টটা বুকের সাথে যেন মিশে আছে। 6 ফিট লম্বা সুঠামদেহী পুরুষ 3 কোয়ার্টার প্যান্ট পরায় পায়ের খানিকটা দেখা যাচ্ছে। ভেজা পায়ের পশমগুলো লেপটে আছে। না চাইতেও চোখ তার দিকেই আটকে আছে। ছেলেটার মধ্যে কি যেন একটা আছে। এভাবে দেখলে তো নজর টিকা দিয়ে হাঁটতে হবে। সাফওয়ানের কথায় হুঁশ ফিরে আয়াতের। সঙ্গে সঙ্গে অন্যদিকে চোখ সরিয়ে নেয়। লজ্জায় মাথা কাটা যাবার মতো অবস্থা। মনে মনে বলল, আল্লাহ মাটিটা ফাঁক করো, ঢুকে যাই। আয়াতের কাছে সাফওয়ানের খুব হাসি পাচ্ছে। টেবিলে রাখা ব্যাগটা এগিয়ে দিয়ে বলল,
ওইটা আসলে হয়েছে কি, 1.5 ঘন্টা আগে মায়া চলে যাবার পর থেকে একা একা বোর হচ্ছিল আয়াত, তাই ঘুমিয়ে পড়েছিল সে। হঠাৎ খুব জোরে দরজা ধাক্কা দিলে লাফ দিয়ে ওঠে সে। মনে হচ্ছিল ঘরে ডাকাত পড়েছে। ধীর পায়ে দরজা খুলতেই হুড়মুড়িয়ে একদল মহিলা আর 3 জন মধ্যবয়স্ক পুরুষ ঘরে ঢুকে পড়ল। আকস্মিকভাবে এত মানুষ ঘরে ঢুকে পড়ায় আয়াত ভয়ে সিটিয়ে যায়। সবাই তাকে মাথা থেকে পা অব্দি এমন ভাবে দেখছেন যেন একটা চিড়িয়াখানার জন্তু দেখছে। তাদের মধ্যে থেকে মায়ার সামনে এসে একজন মোটা ভুঁড়ি এবং রাজকীয় গোপধারী পুরুষকে বলতে লাগলো, এই যে সেই চোর, বলেছি না সাফন ভাইয়ের কাপড় পরে আছে, আবার বলেছে সাফন ভাইয়ের স্ত্রী। হয়েছে, এবার তুমি চুপ করে থাকতে পারো? তাদের কথোপকথনে বুঝতে বাকি রইল না ইনি বাড়িওয়ালা। এই লোকটাকে সাফওয়ান মোটা সার বলে। মানুষটার চেহারা একটু সারের মতোই, গোলগাল মুখ, রাগি রাগি চোখ, ঠোঁটের উপরে রাজকীয় গোঁফ। মানুষটার উচ্চতা খুবই কম, কিন্তু বিশালাকার দেহ না ভুঁড়ি। লোকটা এগিয়ে এসে আয়াতের সামনে দাঁড়ান, তারপর রাগী কণ্ঠে বলেন, তুমি কে? এখানে কি করো? আমি আমি কি? আমি সাফওয়ানের বউ। তোতলা নাকি? না আমি তো জানি সাফওয়ান অবিবাহিত ব্যাচেলর। কবে হলো তোমাদের বিয়ে? আঙ্কেল, আসলে আমরা কালকে পালিয়ে বিয়ে করেছি। হ্যাঁ? জি, পালিয়ে বিয়ে করেছি। আসলে আমাদের সম্পর্ক 4 বছরে। বাবাকে জোর করে আমার বিয়ে দিতে চেয়েছিল। সাফওয়ান তো ভালো চাকরি করে না, তাই সাফওয়ানকে মেনে নেননি আঙ্কেল। কি করবো বলুন, উপায় ছিল না আমাদের, তাই আমরা পালিয়ে বিয়ে করেছি। আমার কোনো কাপড় নেই, তাই সাফওয়ানের কাপড় পরেছি। আমি বাধ্য করেছিলাম সাফওয়ানকে এখানে, সাফওয়ানের কোনো দোষ নেই। বলেই কান্না করতে লাগলো আয়াত। আয়াতের কান্নার রামিম সাহেব ব্যতীত যে কোনো মানুষকে গলিয়ে দেবার ক্ষমতা রাখে। আজাদ সাহেব আয়াতের মাথায় হাত রেখে নরম স্বরে বললেন, কিন্তু মা, কাজটি কি তুমি ভালো করেছো? তোমার বাবা মা কতই না কষ্ট পেয়েছে বলো। আগে যদি আমার হাতে উপায় থাকতো আমি কি এরকম করতাম বলুন? তবে আমার দেহ বিষয় বাবা মা ঠিক একদিন আমি বুঝবে, দেখবেন। বলতে বলতে গলা ধরে এসেছে আয়াতের। আসলেই কি রামিম সাহেব বুঝতে পারবে তাকে? যদি রামিম সাহেব নিয়ে দেবার জন্য এতটা অস্থির, যদি রামিম সাহেব বিয়ে দেবার জন্য এতটা অস্থির না হতেন, তবে কি আজ এখানে পালিয়ে আসতে হতো তাকে? মা, তুমি আমার সাথে আসো। আমার একটা শাড়ি আছে, ওইটা পরবে। নতুন বউ এভাবে টি শার্ট পরে মানায় না। এক আন্টির কথায় ধ্যান ভাঙে আয়াতের। তারপর আন্টি আয়াতকে শাড়ি পরিয়ে দেন। আয়াত সবার জন্য কফি বানায়। একটা আড্ডার আমেজ তৈরি হয়। মায়া মুখ কালো করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। আয়াতের বুঝতে বাকি নেই মেয়েটা তাকে চরম অপছন্দ করে। ঢাকার ব্যতিব্যস্ততার মাঝে কোনো অপরিচিত মানুষও এতটা আন্তরিক হতে পারে, এটা যেন কল্পনার বাহিরে আয়াতের জন্য। মানুষগুলোকে মিথ্যে বলতে একদমই ভালো লাগছে না তার, কিন্তু করার কিছুই নেই, নয়তো সাফওয়ানকে ঘর ছেড়া হতে হবে। ফ্ল্যাশব্যাক শেষ হলে দেখে সাফওয়ান হাঁ করেই তার দিকে তাকিয়ে রয়েছে। তুড়ি দিয়ে হাত নাড়িয়ে বলে, তুমি অভিনেতা হলে কিন্তু ভালো নাম কামাতে পারতে। কি হলো, এভাবে ক্যাবলাকান্তের মতো কি দেখছি? কিন্তু মিথ্যে কথা না বললেই পারতে। তা তো আমি জানি। কি করবো বলুন? আপনার প্রেমিকা পুরো আটকে বেঁধে এসেছিল আপনার সুপ্ত প্রেমকে গলি থেকে উঠিয়ে ফেলার জন্য। সরি, বাট আই হ্যাড নো চয়েস। কি? কিসের প্রেমিকা? ও আমার কেউ লাগে না। যেন কিছু বুঝি না। ওখানে কেউ না থাকলে আমাকে কাছে চিবিয়ে খেত। আজি, আমি তো ব্যাচেলর, তাই না? সত্যি সত্যি বিয়ে করলে এ বাড়িতে তুলবো কিভাবে? বিয়ে করে বউকে নিয়ে এই চিলে করে উঠবেন নাকি? আর উঠলেও বলবেন আমি দা নিয়ে আপনাকে দৌড়ানি দিয়েছিলাম, আমাকে তালাক দিয়েছেন। ধন্য তুমি, ইফাদের সত্যি কপাল পড়েছে। ইফাদের কথা শুনেই উজ্জ্বল মুখটা মিলিয়ে গেল আয়াতের। সাফওয়ান আয়াতের মুখ দেখেই বুঝতে পেরেছে ইফাদের খোঁজ এখনো পায়নি। আয়াতের মন ভালো করতে বলল, আমি আজকে গ্রিল নিয়ে এসেছি, ভালো খেতে। এখনো গরম আছে, চলো খেয়ে নি। আমার খিদে নেই। এই দেখো, আমি এতদিন একা একা খেয়েছি, আজ তুমি আছো। আমি চাই না একা একা খেতে, চলো না প্লিজ। সাফওয়ানের জোরাজুরিতে না পেরে শেষমেশ খেতেই হলো আয়াতকে। খাওয়া দাওয়া শেষে আয়াত বেডে আর সাফওয়ান নিচে বিছানা বিছিয়ে শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তি আর কাল রাতে না ঘুমানোর জন্য সাফওয়ান শুধুই ঘুমের রাজ্যে তলিয়ে গেল, কিন্তু আয়াতের চোখে যেন ঘুম নেই, মনে যেন ঝড় বয়ে যাচ্ছে। এপাশ ওপাশ ফিরে যখন ঘুম আসছিল না, তখন উঠে ছাদে চলে যায় সে। ফোনে ইফাদের নাম্বার ডায়াল করতেই ফোনটি অন পায়। বেশ কিছুক্ষণ বাজার পর কেউ ফোনটি রিসিভ করে। আয়াত হ্যালো বলতেই শুনতে পায়, বেশ কিছুক্ষণ বাজার পর কেউ ফোনটি রিসিভ করে।
আয়াত হ্যালো বলতেই শুনতে পায় একজন মহিলা কণ্ঠ। অপর পাশের মানুষটি বলে, হ্যালো, কাকে চান? আমি আয়াত, আপনি কে বলছেন? আপনি কি পেশেন্টের কেউ হন? পেশেন্ট মানে? আমি মেডিকেল হাসপাতাল থেকে বলছি। মোবাইলটি পেশেন্টের সাথে পাওয়া গেছে, কিন্তু ওনার যে অবস্থা, তাই আমি মোবাইলটা আমার কাছে রেখেছি। পেশেন্ট বলতে কি হয়েছে ওর? উনি একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট করেছেন। দুটো বোন ফ্র্যাকচার হয়েছে। আজ দুদিন হয়েছে উনি এখানে অ্যাডমিট। ওনার সাথে কোনো আত্মীয় বা পরিবারের কেউ আসেননি। আমি আজকে মোবাইলটা অন করলাম, যাতে কেউ ফোন করলে জানতে পারি। এটা কোন মেডিকেল? ও ভালো আছে তো? ঠিক আছে, ওকে ঘুমাচ্ছে? বেশ, আমি কাল সকালেই আসবো, আপনি ফোনটা রিসিভ করবেন প্লিজ। ঢাকা মেডিকেল। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই, 1 মাসের মধ্যে নর্মাল হয়ে যাবে। হ্যাঁ, ওনার তো রেস্ট দরকার। আচ্ছা। কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে আয়াত। তখন অপর পাশ থেকে শুনতে পায় ফোনটা রেখে কান্নায় ভেঙে পড়েছে। যেটার ভয় পাচ্ছিল ঠিক সেটাই হয়েছে। ইফাদ এত বড় একটা বিপদে ছিল, আর সেই কিনা জানতোই না, কি ভুলটাই না বুঝেছিল। সকাল হতেই ঢাকা মেডিকেলে যেতে হবে, নয়তো সত্যিই দেরি হয়ে যাবে। সারা রাত দুশ্চিন্তাতেই কাটিয়ে দিল। ঘুম যেটুকু এসেছিল তাও পালিয়ে গেছে। না জানি ইফাদকে কি অবস্থায় দেখবে। সকাল 5টা, আজানের সাথে সাথেই ঘুম ভেঙে গেল সাফওয়ানের। চোখ খুলতেই বেডের দিকে চোখ পড়তেই দেখলো আয়াত নেই। এক লাফে শোয়া থেকে উঠে বসলো। আশেপাশে চোখ ফিরিয়ে দেখলো না মেয়েটা নেই। ব্যতিব্যস্ত হয়ে খুঁজতে লাগলে দেখতে পেল দরজার ফাঁক দিয়ে নীল শাড়ির আঁচল দেখা যাচ্ছে। তার মানে আয়াত ছাদে রয়েছে। মেয়েটি কি তবে রাতে ঘুমায়নি? ধীর পায়ে ছাদের দিকে এগিয়ে গেলে দেখতে পায় বিষণ্ণ চিত্তে বাইরের দিকে তাকিয়ে রয়েছে আয়াত। সূর্যের প্রথম কিরণে দীপ্তময়ী মুখটা যেন বুকে যে লাগার ক্ষমতা রাখে। চুলগুলো হাওয়ার সাথে তাল মিলিয়ে আপন মনে উড়ছে। গ্রিক গডেস অ্যাফ্রোডাইটকেও হার মানাবে এই মানবীয় সৌন্দর্য। নিজেকে সামলে গলা খাঁকারি দিয়ে জিজ্ঞাসা করে, সারা রাত কি চুল পাহারা দিচ্ছিলে? ইফাত হাসপাতালে। কি? কাল রাতে ওর ফোনে ফোন দিয়েছিলাম। ভারাক্রান্ত গলায় রাতের নার্সের সাথে কথোপকথন সম্পূর্ণ বিস্তারভাবে বলল সাফওয়ানকে। চিন্তায় ভ্রু কুঁচকে আসে সাফওয়ানের। তাহলে ইফাতকে ভুল বুঝেছিল এই 2 দিনে? আয়াতের মাথায় হাত বুলিয়ে বলল, 7টার মধ্যে রেডি হয়ে নাও। 7টার মধ্যে রেডি হয়ে নাও। 7টার মধ্যে রেডি হয়ে নাও। মেডিকেল যেতে আধা ঘন্টা লাগবে। জেমে না পড়ল। মুখটা ভালো করে ধুয়ে নিও। এরকম জম্বি লুক দেখলে ভয় পাবে ইফাত। সাফওয়ান ভাই। আয়াত চেঁচিয়ে এলোপাথাড়ি মারতে লাগলো সাফওয়ানকে। সকাল 8টা, জেনারেল ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে আছে আয়াত এবং সাফওয়ান। নার্স এই রুমের পথ দেখিয়ে চলে গেছেন। বেড নাম্বার 13 এর সামনে দাঁড়িয়ে আছে তারা। ইফাত তখন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। পিঠের দিক থেকে মুখ দেখা যাচ্ছে না। চোখে পানি নিয়ে আস্তে করে পাশে বসে ইফাতের। কাঁথা না সরিয়ে বলতে লাগলো, তুমি এতটা কেয়ারলেস কেন? তোমার কিছু হলে আমার কি হতো? কখনো কি আমার কথা ভাববে না? আমাদের তো সেদিন বিয়ে করার কথা ছিল। জানো, আমি লাল বেনারসি পরেছিলাম, ঠিক তুমি যেমনটা পছন্দ করো তেমন ভাবে সেজেছিলাম, অথচ দেখো কি হয়ে গেল। কথা বলবেন আমার সাথে? ওগো। আয়াতের কথাগুলো শুনে অজান্তেই বুকের বাঁ পাশে তীক্ষ্ণ ব্যথা অনুভূত হতে লাগলো সাফওয়ানের। এমন তো হবার কথা ছিল না, তাহলে কেন এমনটা হচ্ছে? দ্বিধা দ্বন্দ্বে জর্জরিত সাফওয়ান ওয়ার্ড থেকে বেরিয়ে গেল। দম বন্ধ লাগছিল এই মুহূর্তে তার। অপরদিকে কথাবার্তা শেষে আয়াতের আকুতি মিনতিতে পাশে শোয়া লোকটির ঘুম ভেঙে যায়। কাঁথাটা সরিয়ে বলে, ওগো, কবে বিয়ে করবে আমায়? কাঁথা সরানোর পর রীতিমতো শক্কায় আয়াত। চিকন চিপচিপে বোর্ডের একটি লোক সেখানে শুয়ে আছে, মুখ ভর্তি দাড়ি, চোখের নিচের কাটা ঘা যেন তার কোকামের সাক্ষী দিচ্ছে। আমি শওকত। আমি কি জানি? কে আপনি? ইফাত কোথায় তাহলে? 1 মিনিট। নার্স কোথায় আপনি? কি হয়েছে? মানে তিনি, এনার কাছেই আমি ফোনটা পেয়েছি। হ্যাঁ। এটা আমার ইফাত না। ইফাত কোথায়? মানে যার ফোন দিয়ে আপনার সাথে আমার কথা হয় উনি কোথায়? আর ইউ শিওর? এই ফোন আপনার কাছে কিভাবে এলো বলেন, নয়তো পুলিশে দেব। নার্স দৌড়ে এলে জিজ্ঞেস করে। এবার তেড়ে এসে শওকতের কলার চেপে জিজ্ঞেস করে আয়াত। ওয়ার্ডের ভেতরে শোরগোলে সাফওয়ান দৌড়ে ভেতরে যায়। সেখানে যেই দেখতে পায় আয়াত রীতিমতো একটা রোগাপটকা লোককে গলা ধরে ঝাঁকাচ্ছে। তাড়াতাড়ি আয়াতকে সেখান থেকে সরিয়ে আনে সাফওয়ান, নয়তো দেখা যেত লোকটা ওখানেই অক্কা পেতে হতো। সকাল 9:30, একটা নাস্তার দোকানের মুখোমুখি বসে নাস্তা করছে সাফওয়ান এবং আয়াত। কারো মুখে কোনো কথা নেই। সাফওয়ান আপন মনে পরোটা ডাল খেয়ে যাচ্ছে, আর আয়াত শুধু পরোটা নাড়াচাড়া করছে। শওকত মোবাইলটা সিএনজিতে করে ইফাদের মিরপুর থেকে উত্তরা যাবার পথে পকেট থেকে চামে চুমে চুরি করে নেয়। অনেক আকুতি করে ইফাদের সাথে একই সিএনজিতে উঠেছিল সে। ইফাত নেমে যাওয়ার পর ভেবেছিল চোরাই বাজারে বিক্রি করে ভালো দাম পাবে, কিন্তু সেটা হবার আগেই রাস্তা পার হতে গিয়ে বাইকের নিচে চাপা পড়ে হাড় ভেঙে মেডিকেলে ভর্তি হয়। কাহিনী শোনার পর থেকে মুখটা শুকিয়ে গেছে আয়াতের। তার মানে ইফাত তার বাসার দিকে যাচ্ছিল। কিন্তু প্রশ্ন হলো, ইফাত মিরপুর এসেও কেন আবার তার বাসার দিকে রওনা দিয়েছিল?
এই 2 দিন সে একবারও খোঁজ নেয়নি আয়াতের। সাফওয়ান বেশি কিছুক্ষণ ধরে আয়াতের মুখের দিকে তাকিয়ে আছে। শুকনো ফ্যাকাশে মুখটা দেখতে একদম ভালো লাগছে না তার। হুট করে একজনকে ফোন করে জানিয়ে দিল, ভাই আজকে শরীরটা ভালো নেই, আজ অফিসে যেতে পারবো না, খুব জ্বর, একা মানুষ, কেউ দেখাশোনারও নেই। আচ্ছা আচ্ছা রাখি। ফোনটা রেখেই আয়াতকে বলল, কেন? অবাক হয়ে আয়াত প্রশ্ন করলে উত্তরে সাফওয়ান বলে, বাসে চড়তে পারো? উত্তরা যাব, হাতে 200 টাকা আছে, এসি বাস নিতাম, কিন্তু আবার ফেরত বাসা যেতে হবে তো, তাই বলছি যাবে খাটারা বাসে। চলুন, আমার কোনো সমস্যা নেই। উৎসাহিত হয়ে বলল আয়াত। যেই ভাবা সেই কাজ। বিল দিয়ে মোড়ে যে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর বাস আসলো। ধাক্কাধাক্কি করে কোনো মতে একটা সিট জোগাড় করে দিল আয়াতকে সাফওয়ান। গন্তব্য এখন ইফাদের বাসা। বিকেল 5টা। বাড়ির পথে রওনা দিচ্ছে আয়াত এবং সাফওয়ান। আয়াতের চোখ থেকে না চাইতেও পানি পড়ছে। সাফওয়ান যাতে না দেখে তাই লুকিয়ে অন্যদিকে ফিরে পানি ফেলছে সে। প্রথমে ইফাদের বাড়ি গিয়েছিল, বাড়িতে তালা মারা। আশেপাশের লোকেরা জানে না তার কোথায়। গতকাল সকালে নাকি ফুল ফ্যামিলি ব্যাগ বস্তা বেঁধে চলে গিয়েছে। প্রথমে অনেকবার ইসরাতকে ফোন করার চেষ্টা চালিয়ে কিন্তু ফলাফল শূন্য। তারপর সাফওয়ান তাকে বলে বাড়ি ফিরে যেতে। খুব সাহস করে শারমিন বেগমকে ফোন লাগায় সে, কিন্তু ভাগ্য এতটাই খারাপ, ফোনটা রামিম সাহেব ধরেন। বাবা, আমি আয়াত, প্লিজ বাবা, কথাটা শুনো প্লিজ। হ্যালো হ্যালো বাবা, হ্যালো। রামিম সাহেব ঠাস করে ফোন কেটে দেন। এখন আর কোনো উপায়ন্তর না পেয়ে পুনরায় রওনা দিয়েছে সাফওয়ানের চিলে কোঠায়। সিঁড়ি বেয়ে উঠতেই সাফওয়ানের পা আটকে যায়। নিজের ঘরের দরজার সামনে আজাদ সাহেবের সাথে একজন মহিলা আর পুরুষকে দেখে মাথা যেন ফাঁকা হয়ে যায়। সাফওয়ানকে থেমে যেতে দেখে আয়াত ও অবাক হয়ে যায়। আজাদ সাহেব তাদেরকে সিঁড়িতে দেখেই বলে ওঠেন, এই যে সাফওয়ান আর বৌমা চলে এসেছে। সামনে দাঁড়িয়ে থাকা নারী তখন এগিয়ে এসে সাফওয়ানের সামনে এসে দাঁড়ায়। ঠাস করে সাফওয়ানের গালে থাপ্পড় লাগিয়ে দেয় এবং বলে, এত বড় হয়ে গেছে যে বাড়িতে না জানিয়ে বিয়ে অবধি করে ফেলেছো? বাহ, এটা তোমার থেকে আশা করিনি সাফওয়ান। ইচ্ছে করছে। সোহাগ থামো, কি করছো? ওর ওয়াইফ পাশে, আমরা ভেতরে যেয়ে কথা বলি, চলো। পুরুষটি মহিলাটিকে কোনো মতে শান্ত করে থামালো। অবস্থা বেগতিক দেখে আজাদ সাহেবও দাঁড়ালেন না। সাফওয়ান একটা ঢোক গিলে বলল, আপা ভেতরে যেয়ে কথা বলি প্লিজ। কথা বলার মতো কোনো পরিস্থিতি রাখছো? তাই তো বলি, 1 সপ্তাহ হয়ে গেছে, বাসায় পা রাখো না কেন তুমি? প্লিজ দুলাভাই বুঝান না। সোহাগ ভেতরে চলো, আমরা ভেতরে যেয়ে কথা বলি, প্লিজ সিন ক্রিয়েট করো না। বিকেল 6টা। মুখোমুখি বসে রয়েছে আয়াত এবং সোহাগ। সাফওয়ানের মুখে সব শুনে ভ্রু কুঁচকে তাকালো আয়াতের দিকে। আয়াত মাথা নিচু করে বসে রয়েছে। একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল, এই মেয়েটাকে নিজের বাড়ি কোনাক খেলে রাখলি তুই? প্রবলেম হয়েছে আমাকে বলতে পারতি, আমার বাসায় থাকতো। এমন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা বিনা বিয়েতে এক রুমে থাকাটা কি খুব ভালো দেখায়? আপা পরিস্থিতি এমন ছিল যে তোমাকে জানানোর সময় পাইনি। এখন রাত 1:30 বাজে, তোমার বাড়িতে ওকে নিয়ে কিভাবে যেতাম বলো? উপর থেকে প্রতিদিন নতুন ঝামেলা। কিন্তু তুমি তো অবুঝ নও সাফওয়ান। একটা মেয়ে তোমার বাড়িতে আছে, ওকে তোমার বাড়ি ফিরতে হবে, তখন লোকে নানা কথা বলবে, তখন সেটা হ্যান্ডেল কিভাবে করবে? আর ইফাদের খোঁজও তো জানো না। সোহাগ শান্ত হও। রবিন, একটা কথাও বলবা না। ওকে প্রশ্রয় দিতে দিতে এই অবস্থা করেছো তোমরা। তুমি আর মার প্রশ্রয়েও আজকে ঘর ছেড়েছে। সোহাগ সাফওয়ানের বড় বোন। সাফওয়ানের থেকে 4 বছরের বড় সে। ছোটখাটো গোলগাল মানুষটি সব দিকে ঠিক থাকলেও মাথাটা খানিকটা গরম। হাতের তুড়ির সাথে সাথে মাথাটা তার গরম হয়ে যায়। রবিনের সাথে বিয়েটা হয়েছিল আজ থেকে 6 বছর আগে। এখনো বাচ্চা হয়নি তাদের। রবিন খুবই শান্তশিষ্ট একজন পুরুষ। সোহাগকে অসম্ভব ভালোবাসে সে, কিন্তু সোহাগের রাগকে প্রচুর ভয় পায়। সাফওয়ান অনেক চেষ্টা করেও যখন সোহাগকে থামাতে পারছে না, তখন আয়াত শান্ত এবং ধরা গলায় বলে, আপা, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার এক বান্ধবীর বাসায় থাকতে চেয়েছিলাম, কিন্তু বাবা তাকে এতটা অপমান করেছে যে সে আমার সাথে কথা বলতে চাচ্ছে না। বাবা ফোন করলে বাবা ফোন কেটে দিচ্ছে। আপা, আমি কি করব বলুন? আমার কাছে টাকাও নেই কোনো হোটেলে থাকার মতো। ইফাত এতটা কেয়ারলেস কিভাবে হতে পারে? একটা মেয়ের ইমোশন নিয়ে এভাবে খেলার আগে ওর একবার বিবেকে বাঁধলো না? আপা শান্ত হও, বিপি বাড়ি ফেলবে তো। রাখ তোর বিপি। মেয়েটার মুখ দেখেছিস? ইস বেচারি। শোনো আয়াত, তোমার এই বোন আছে, তুমি কিচ্ছু চিন্তা করো না। কে বলেছে তোমার কেউ নেই? তুমি আমাদের সাথে খুলনা যাবে, সেখান থেকে আসার পর আমি নিজে আঙ্কেলের সাথে কথা বলবো। না চাইতেই আয়াতের চোখ ভিজে আসে। নিজের কোনো ভাই বোন না থাকার কারণে বড় বোনের কমতিটা সবসময় খেলতো আয়াতের কাছে। আজ যেন সেই জায়গাটা পূরণ হয়েছে সোহাগের জন্য। জড়িয়ে ধরে সোহাগকে। তাদের এই মধুর মিলন দেখে সাফওয়ান এবং রবিন হতবাক। এই না সোহাগ মাথা গরম করে অস্থির করে ফেলছিল সবাইকে, অথচ এখন আবহাওয়া কি শীতল, কি মধুর। রাত 10টা। নিজ হাতে আজ রান্নাবান্না করেছে সোহাগ, তাকে সাহায্য করেছে আয়াত। খাওয়া দাওয়া শেষে লুডো খেলার তাল তুলল রবিন। রবিন খুব মজার মানুষ।
আয়াতের সাথে খুব ভাব হয়েছে তার। লুডো খেলার তাল তুলে আয়াতও নেচে ওঠে। তারা যখন লুডো খেলায় ব্যস্ত তখন সাফওয়ান আর সোহাগ ছাদে গিয়ে দাঁড়ায়। সাফওয়ান সোহাগকে জিজ্ঞেস করে, আবার তুমি আমার চিলেকুঠায় ভুলেও পারে না, আজ কি মনে করে? সুহানের বিয়ে ঠিক করেছে বাবা, কবে বিয়ে? সামনের সপ্তাহে। মা খুব কান্না করছিল, বলেছে তোকে না নিয়ে যাতে বাড়ি না ফিরি। আমাদের একমাত্র ভাই তুই, ওর বিয়েতে তুই থাকবি না কিভাবে হয়? বাবা কি বলেছে? তার শেষ কথা ছিল এখন কি আমার সাফওয়ানের পা ধরতে হবে আমার মেয়ের বিয়েতে আনার জন্য? বুঝলাম। কবে যাচ্ছি? কাল বিকালের বাসে। ভাগ্যিস টিকিট কাটেনি, নয়তো আয়াতের জন্য টিকিট কাটতে সমস্যা হয়ে যেত। আয়াতও যাবে নাকি? বাবাকে হ্যান্ডেল করতে পারবে তো? ওকে কোথায় রেখে যাবি সেটা আমি বুঝে নিব। এখন চল, ওখানে যেয়ে দেখি কি করছে ওরা। সারা রাত লুডো আড্ডাতে কাটলো তাদের। কয়েক মুহূর্তের জন্য সকল চিন্তা যেন উবে গিয়েছিল আয়াত। ছোটবেলা থেকে ঢাকা থেকে বের হয়নি সে। যখন খুলনা যাবার তাল উঠেছে সেও এক পায়ে রাজি, খুলনা যাবে তাই। সাফওয়ান শুধু ফাঁকতালে আয়াতকেই দেখছে। মুগ্ধর মতো হাসিটা তীর্যক তীরের মতো বুকে যেয়ে লাগছে। সাফওয়ানের মুগ্ধ চাহনি সোহাগের চোখ এড়ালো না। বিকেল 5:30। অফিস থেকে ছুটি নিয়ে আজ তাড়াতাড়ি বাসায় এসেছে। একটা ব্যাগ কিনে এসেছে আয়াতের জন্য, যাতে সেটাই আয়াতের জামা কাপড় গুছাতে পারে। আজাদ সাহেবকে বলে 4টের দিকে গাবতলির দিকে রওনা দেয় তারা। জ্যাম কম থাকায় 1.5 ঘন্টায় পৌঁছে যায়। বিকেল 6টার বাস। সোহাগরা অনেক আগেই এসে পড়েছে। বাসে উঠে প্রথম গোল লাগলো কিভাবে বসবে। সোহাগদের পুরো পরিবার যাচ্ছে, শ্বশুর শাশুড়ি, সোহাগের 2 দেবর, তাদের ওয়াইফ এবং বাচ্চারা। রবিনের বাসার সবাই জানে আয়াত সুহানার বান্ধবী। ভাগ্যক্রমে আয়াত আর সাফওয়ান পাশাপাশি বসলো। সোহাগ যদিও বারবার আয়াতের পাশে বসতে চাইছিল, কিন্তু রবিন জিদ করায় সেটি আর হয়ে উঠল না। কি কেন জানে আজ বারংবার চাচ্ছিল যাতে আয়াতের পাশেই যেন সে বসতে পারে। আজকাল মেয়েটিকে বড্ড বেশি ভালো লাগতে শুরু করেছে। আগেও যে এমনটা হতো না তা নয়, কিন্তু আগে যতবার এই খেয়াল মাথায় এনেছে ততবার বন্ধুত্বের দোহাই দিয়ে নিজের সুপ্ত আশাকে ধামাচাপা দিয়ে দিত। কিন্তু আজকাল বেহায়া মনটাকে নিয়ে যেন একদম পেরে উঠছে না সে। রাত 12টা। ফেরির জন্য দাঁড়িয়ে আছে বাসটি। বিগত 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, এখনো সিরিয়াল পায়নি। এদিকে বাসের সবাই ঘুমে বিভোর। বাসের হালকা ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল আয়াতের। একটা সুন্দর মিষ্টি গন্ধ নাকে এসে লাগছে। কানে কিছু বিট হবার শব্দ পাওয়া যাচ্ছে। চোখ পিটপিট করে তাকিয়ে দেখে সে সাফওয়ানের বুকের ওপর ঘাপটি মেরে ঘুমিয়ে পড়েছে। সাফওয়ানের হার্টবিটের শব্দ শুনতে পাচ্ছে। যখনই সাফওয়ানের কাছে আসে এই মাতাল করা মিষ্টি গন্ধটা সে পায়। হয়তো তার পারফিউমের গন্ধ। লোকটাকে কোনো কালে সহ্য হতো না আয়াতের, অথচ আজ এই লোকটাই বড্ড ভরসার জায়গা। এই লোকটা না থাকলে আজ কোথায় থাকতো কে জানে। আস্তে করে উঠে যেতে নিলে সাফওয়ানের ঘুম ভেঙে যায়। উদ্বিগ্ন হয়ে সে জিজ্ঞেস করে, কিছু লাগবে? তাহলে ঘুম ভেঙে গেছে, ফেরিতে উঠবে হয়তো, বাস আর কতক্ষণ? সকালের মধ্যে পৌঁছে যাব, ঘুমিয়ে পড়ো। বলেই চোখ বন্ধ করে দিল। বেশ কিছুক্ষণ পর ঘুমের সাগরে তলিয়ে পড়ল আয়াত। সকাল 11টা। সাফওয়ানের বাড়ির সামনে সবাই। রীতিমতো মুখ হাঁ হয়ে আছে আয়াতের। বিশাল বাংলো টাইপ দোতলা বাড়ি। খুলনার নাম করা চাল ব্যবসায়ী নিজামুদ্দিন চৌধুরীর ছেলে সাফওয়ান। আয়াতের হাঁ করা মুখটি বন্ধ করে দিয়ে সাফওয়ান বলে, মুখ খোলা রাখলে মাছি ঢুকে যাবে। ও আপনিই তো বলেছেন আপনার আর্থিক অবস্থা ভালো নয়, তাহলে এসব কি? আমি তো বলিনি আমার বাবার আর্থিক অবস্থা ভালো নয়, বলেছি আমার আর্থিক অবস্থা ভালো নয়। এসব বাবার, আমার নয়। ভাগ্যিস আপনার সাথে বাবার কোনোদিন যোগাযোগ হয়নি, মাথায় করে রাখতো আপনাকে, তাই বুঝি? তাহলে শ্বশুর আব্বাকে বলি সত্যি সত্যি বিয়েতে সেরেনি? বলেই টিপ্পনি কেটে ব্যাগ কাঁধে নিয়ে ভেতরের দিকে রওনা দিল সাফওয়ান। ভেতরে যেতে না যেতেই একটি মেয়ে দৌড়ে এসে সাফওয়ানকে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় সবাই অবাক হয়ে গেল। মেয়েটি তখন সাফওয়ানকে ছেড়ে সামনে দাঁড়িয়ে বলে, তোমাকে কত মিস করেছি জানো? একটা যোগাযোগ করলে কি হতো? অন্য তুই বড় হয়েছিস, এখন তুই আর বাচ্চা নেই, সবাই দেখতেছে। তো বিয়ে তো করলে তোমাকেই করব, তাই না? কে দেখেছে তাতে আমার কিছু যায় আসে না। তোর মতো মেয়েকে আমি বিয়ে করবো কে বলেছে তোকে? মানে আমার মতো মেয়ে মানে? আমি না বাল্য বিবাহের পক্ষপাতি না। এখন ছাড় আমাকে, আর একবার ধারে কাছেও আসবি তো দেখিস কি করি। বলেই অন্যার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় সাফওয়ান। মেয়েটা 1 নম্বরের চিপ্পু, সম্পর্কে তার ফুফাতো বোন। এখনো কলেজের গন্ডি পার হয়নি, অথচ বিয়ের স্বপ্ন বুনছে। অন্যার এমন সাফওয়ানের সাথে ঢলাঢলি আয়াতের বিরক্ত লাগছে। দাঁতে দাঁত চেপে সহ্য করছে। সুহানার সাথে সোহাগ আয়াতের পরিচয় করিয়ে দিল। সুহানাকে সব খুলে বলতেই এক লাফে বলে উঠল, সত্যি করে বলো তো আপু, তুমি কি সত্যি সত্যি দাদা ভাইকে পছন্দ করো না? মানে দেখো, আমার দাদা ভাইটা ফুল একটা প্যাকেজ। ইনকাম কম কিন্তু মানুষটা ভালো, একটু রাগী কিন্তু ভালো শিল্পী, দেখতেও খারাপ না। তোমার সাথে কিন্তু খারাপ মানাবে না। আমি বলি কি, ইফাত ভাইয়াকে ছেড়ে তুমি দাদা ভাইকে বিয়ে করে নাও। এই দুদিনে কি আমার ভাইটাকে একটু ভালো লাগেনি? সাফওয়ান ভাই আর আমি? অসম্ভব।
আমার জীবনে ইফাত না থাকলে উনি আর আমি সম্ভবই না। সারাটাক্ষণ আমার সাথে আমার 36-এর আঁকড়া লেগেই থাকে। জানো, একবার শখ করে বলেছিলাম আমি একটা ছবি এঁকে দিতে, সে বলে কিনা আমার ছবি তার ক্যানভাসে তোলার অযোগ্য। আয়াতের এখানে বেশ ধুর, লাগছে। ওকে দিয়ে কিচ্ছু সাফনের হবে না। একান্নবর্তী পরিবার, লোকে লোকে ভরপুর। সাফনের মা সেলিনা বেগম খুবই নরম কিসিমের মহিলা। এত আদুরে মানুষ ও তার হয় তাকে না দেখতে মনেই হতো না। আসার পর থেকে আয়াতের যত্নে কোনো কমতি রাখেননি। সাফনের বাবার সাথে এখনো পরিচয় হয়নি। সাফনের দিদুন এখনো বেঁচে আছেন, হোসনে আরা বেগম, প্রচণ্ড দাপুটে মহিলা। সোহাগ আর তার স্বভাব পুরো এক। এছাড়া সাফনের 2 চাচা এবং 1 ফুপুও এখানেই থাকেন। সাফনের ফুপু নিপা বেগম বিধবা। অন্না খুব ছোট থাকতেই তার বাবা মারা যায়, তখন থেকে নিপা বেগম এবং অন্না এখানে থাকেন। নিপা বেগম প্রচুর খিটখিটে স্বভাবের একজন, সারাক্ষণ সবার কিছু না কিছু ভুল ধরবেই সে। সাফনের চাচিরা এক একজন এক এক রকম। একজন সারাক্ষণ রান্নাঘরে দিন কাটায়, তো আর একজন ড্রেসিং টেবিলের সামনে। সাফনের অন্না বাদেও 4 জন কাজিনও রয়েছে, সব স্টুডেন্ট। মোটামুটি একটা বিশাল পরিবার। সবাই নিজাম সাহেবকে জমের মতো ভয় পায়। 4 বছর আগে সাফনের গ্র্যাজুয়েশন যখন শেষের পথে, তখন নিজাম সাহেবের ইচ্ছে ছিল সাফওয়ান যাতে ব্যবসার হাল ধরে। কারণ বাড়ির সব ছেলেদের মধ্যে সাফওয়ানই বড়, কিন্তু সাফওয়ানের ইচ্ছে ছিল আর্টিস্ট হওয়া। ব্যবসাতে বসে নিজের স্বপ্নকে জলাঞ্জলি দেবে না বিধায় সে সেদিন ঘর ছেড়েছিল। সুহানা যখন সাফওয়ানের এই বাড়ি ছাড়ার গল্পটি বলছিল আয়াতকে, তখন আয়াতের নজর ছিল উঠানে বসে আড্ডারত সাফওয়ানের দিকে। লোকটার প্রতি সম্মান যেন আরো বেড়ে গেল আয়াতের। 2 দিন পর সন্ধ্যা 7টা। আজ সুহানার হলুদ। আয়াতের কাছে পরার মতো কিছু ছিল না বলে সোহাগের একটা কাঁচা হলুদ জামদানি শাড়ি তাকে পরিয়ে দেয় সোহাগ। ঘন কালো চুলগুলো খোঁপা করে তাতে বেনি ফুলের মালা পরিয়ে দেয়। হালকা সাজে আয়াতকে যেন সদ্য ফুটন্ত হলুদ গোলাপ লাগছিল। হলুদের অনুষ্ঠান শুরু হবে, তাই সব মেয়েরা টেবিল সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। সেলিনা বেগমের হাতে যে অনেক কাজ, এখনো ফলের ডালা সামনে যায়নি, কিন্তু মেয়েগুলো হয়েছে এমন যে তাদের খুঁজে পাওয়া যায়। অগত্যা সামনে আয়াতকে পাওয়ায় আয়াতের হাতে ফলের ডালা দিয়ে বললেন, মা, এটা একটু স্টেজে রেখে আই তো। আচ্ছা আন্টি। এরপর আমার সাথে এসে একটু হলুদের ডালাও নিতে হবে। দেখ না, সবগুলো সাজতে বসেছে যেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় যাবে। তোকে মাশাআল্লাহ কি সুন্দর লাগছে না সেজে। তুই আমাকে একটু সাহায্য কর মা, আর বেশি সময়ও তো নেই। আচ্ছা আন্টি, তুমি টেনশন করো না। বলেই ফলের ডালা হাতে নিয়ে নিল আয়াত। বলে তো দিয়েছে ডালা নিয়ে যাবে, কিন্তু এত ভারী ডালা তার একার পক্ষে নেওয়া অসম্ভব। খুব কষ্টে স্টেজ অবধি নিতেই যখন ডালা পড়া ভাব, অমনি কেউ একজন এসে ডালাটি ধরে নেয়। সেই পরিচিত মিষ্টি গন্ধ। মানুষটি আর কেউ না, সাফওয়ার। হলুদ পাঞ্জাবি, কালো মুজিব কোটে আর সাদা চুড়িদারে তাকে বেশ মানিয়েছে। হাতে কালো ঘড়ি, চুলগুলো কপাল ঢেকে দিয়েছে। যে কোনো মেয়েকে ফ্ল্যাট করার মতো ক্ষমতা রাখে সে। আয়াতের হাত থেকে ডালা নিয়ে নিজেই রেখে দেয় স্টেজের টেবিলে। পর মুহূর্তে বলে, যা পারো না শুধু শুধু ভাব নিয়ে সেটা করার কি আছে? আমি তো তার কাজ করার চেষ্টা তো করছি। আপনি হবু বউ অন্যের মতো এত ময়দা সুজি ঘষাঘষি তো করছি না। এই, মুখে মুখে তর্ক করবা না। কোথায় হেল্প করেছি ধন্যবাদ তো দিবে তা নয়। বেশ করেছি। কিসের হেল্প বলুন তো? সারাক্ষণ ঠেস দিয়ে কথা বলে সেটাকে হেল্প বলে না, আর যাই বলুক। তুমি আজ তো একটা ঝগড়টে। এখন আমি ঝগড়ুটে হবই। আসলে কি বলুন তো, আপনার অন্যায় আছে না। এই, কি অন্য লাগিয়েছো? আমার ফুফাতো বোন। তাই বুঝি নেকা। বলেই সেখান থেকে চলে যায় আয়াত। ইচ্ছে করে সাফনের সাথে বাঁধালো সে। আসার পর থেকে একবারও আয়াতের খোঁজ নেয়নি সে। উপর থেকে যখন তার সাথে কথা বলতে গিয়েছে, আয়াত পিছনে লেগেই ছিল, আর সাফন তাকে প্রশ্রয় দিয়ে গেছে। যদি তার অন্যার প্রতি দরদি না থাকে, তবে কেন কিছু বলছে না মেয়েটিকে? মনে মনে হাজারো বকাঝকা করেই যাচ্ছে সাফওয়ানকে। রান্নাঘর থেকে হলুদের ডালাটা নিয়ে না দেখে আপন মনে হাঁটতে হাঁটতে কখন যে নিপা বেগমের সাথে ধাক্কা লেগে যায় সেদিকে খেয়ালই নেই আয়াতে। এদিকে ধাক্কা খেয়ে তার হাতে থাকা হলুদের ডালা নিচে পড়ে যায়। সব হলুদ নিচে পড়ে একাকার হয়ে যায়। সাথে নিপা বেগমের শাড়িতে খানিকটা হলুদ পড়ে। এমনি নিপা বেগমের মেজাজ তিরিক্ষি থাকে, উপরে ওনার শাড়ি নষ্ট হয়ে যাওয়ায় আরো মেজাজ বিগড়ে যায় তার। ফোঁসফাস করে বলে ওঠেন, এই মেয়ে কানা নাকি তুমি? দেখে চলতে পারো না? তোমার জন্য আমার শাড়ি তো নষ্ট হলোই, সাথে সব হলুদ নষ্ট হয়ে একাকার অবস্থা। এই মেয়ে, তোমার জন্য এখন আমার ভাতে যে হলুদটায় লন্ডভন্ড হয়ে যাবে। অলক্ষণে মেয়ে। সরি আন্টি, আমি সত্যি দেখিনি। আন্টি, আমি এখনই হলুদের ব্যবস্থা করতে বলছি। হ্যাঁ নিপা, সামান্য হলুদই তো। আর এই হলুদ আছে রান্নাঘরে, তুমি ড্রেস বদলে নাও। শুধু শুধু শিং বানিও না, হলুদ শুরু হয়ে যাবে। আয়াত, তুমি আমার সাথে আসো তো মা।
আন্টি, দোষ আমি করেছি, ক্ষমাও চাচ্ছি। তাহলে কেন অহেতুক আন্টিকে কথা শোনাচ্ছেন? মুখে মুখে তর্ক করে যাচ্ছ? এই শিক্ষা দিয়েছে তোমার বাবা মা? এই শিক্ষা দিয়েছে? বাবা মা তুলে কথা বলার পর আয়াত আর নিজেকে আটকে রাখতে পারলো না। যেই কিছু একটা বলতে যাবে অমনি পাশ থেকে সাফওয়ান বলে উঠল, ফুপি, আয়াতের মা বাবা তাকে শিক্ষা দিয়েছে, বিধায় সে এতক্ষণ নিজের দোষ না থাকা সত্ত্বেও তোমার কাছে ক্ষমা চেয়ে গেছে। একে ওর হাতে হলুদের ডানা ছিল, তবুও তুমি ওর সামনে দিয়ে হাঁটছিলে। ও যদি না দেখে থাকে, তুমিও কিন্তু ওকে দেখোনি। তাহলে ওর যদি দোষ থাকে তবে তোমারও আছে। আর আজ সুহানার হলুদ জেনেও তুমি সিনক্রেট করছো। মা এটা তোমাকে বলার পর তুমি উল্টো মাকে কথা শোনাচ্ছ। তাহলে বেশি দোষটা কার বলো? আজকাল বাইরের মেয়ের জন্য আমাকে তোরা কথা শোনাচ্ছিস? বেশ, আমি থাকবোই না এই হলুদে। বলেই নিপা বেগম যেতে লাগলে নিজাম সাহেবের সেখানে উপস্থিত হয়। নিজাম সাহেবকে সবাই জমের মতো ভয় পায়। ওনার এক হুঙ্কারই সব ঠান্ডা করার জন্য যথেষ্ট। ওনাকে দেখে সাফওয়ান আর কথা বাড়ায় না, কারণ সে জানে তার কোনো কথা তার বাবার পছন্দ নয়। তখন নিপা বেগম তার কাছে এসে সব বললে সে বলেন, তোমার বয়স তো কম হয়নি নিপা, যাও শাড়ি বদলে আসো। আর সেলিনা, তোমার সময় জ্ঞান যে কমে গেছে সেটা আমার জানা ছিল না। 8টা বাজতে 15 মিনিট বাকি, 15 মিনিট অনুষ্ঠান শুরু হওয়া চাই আমার। ভাইজান আপনি? যা বলার হলুদের অনুষ্ঠানের পর শুনবো। নিজাম সাহেবের হুঙ্কার যেন ঔষধের মতো কাজ করেছে। নিপা বেগম ফোঁস করতে করতে ভেতরে চলে গেলেন। নিজাম সাহেবের চেহারাটাই পুরনো দিনের দারোগাটাই। উনি আয়াতকে যখন দাঁড়াতে বলে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালেন, আয়াত ভয়ে ঢোক গিলা শুরু করলো। আয়াতের ভয় সাফওয়ানের চোখ এড়ালো না। যে বাবার সাথে বিগত 4 বছর কথা বলেনি, আজ আয়াতের জন্য বাবার পুনরায় আয়াতের সামনে দাঁড়ালো সে। ধীর কণ্ঠে বলল, আব্বা ওর দোষ নেই, ইচ্ছে করে ফুপির গায়ে হলুদ ফেলেনি। তোমার থেকে আমার বয়স এবং অভিজ্ঞতা 30 বছর বেশি, তাই তোমার কাছে শুনতে হবে না কি ভুল কি ঠিক। আর আমি ওর সাথে কথা বলতে চাচ্ছি, তোমার সাথে না। কিন্তু তুমি কি সুহানার বান্ধবী? জি, কেন? কিভাবে বন্ধুত্ব ওর সাথে? কলেজের মাধ্যমে ওর সাথে এক কলেজে অনার্স করেছি। তাহলে তুমি আমার মেয়ের মতো। এখন এখানে যা ঘটেছে এটা এই বাড়ির হর হামেশার কাহিনী। নিপার কথায় কিছু মনে করো না, ওর মেজাজটা একটু খিটখিটে। এমনি ভালো মানুষ। তোমার সাথে আমার পরিচয় হয়নি। তোমার নাম কি জানা? আয়াত। বাহ, সুন্দর। বাবা কি করেন? বাবা রিটায়ার্ড মেজর জেনারেল। আর্মি নাকি? আমার বেশ কিছু বন্ধু আছে আর্মিতে, তারাও রিটায়ার্ড করেছেন। কাল বিয়েতে আসবেন। যাক, তোমার কোনো সমস্যা হলে সেলিনাকে জানিও। আর নিপার কথায় কিছু মনে করো না। জি আঙ্কেল, আপনি টেনশন করবেন না। নিজাম সাহেব কথা বলে চলে যাবার পর যেন সাফওয়ান আর আয়াত হাঁফ ছেড়ে বাঁচল। ভেবেছিল নিজাম সাহেবের হাতে এই বুঝি ধরা খেল। নিজাম সাহেব এত ভালো ব্যবহার করবেন এটা যেন কল্পনার বাইরে। সাফওয়ান যেই না আয়াতকে কিছু বলতে যাবে অমনি ভেঙচি কেটে হাঁটা দিল সে। যা বাবা, আমি কি করলাম? হতবাক দৃষ্টিতে আয়াতের যাবার পথে তাকিয়ে থাকলো সাফওয়ান। এই মেয়ের যে কখন কিসের মুড হয় সেটা হয়তো সে নিজেও জানে না। রাত 3টে, অনুষ্ঠান শেষ হতে হতে রাত 12টার উপর বেজে গিয়েছিল। তারপর সব গুছোতে 1:30 বেজে গেছে। তাই যে যেখানে জায়গা পেয়েছে ঘুমিয়ে পড়েছে। খুব ক্লান্ত লাগছে আয়াতে, মেজাজটাও ভীষণ খারাপ। অন্না মেয়েটা সাফওয়ানের পিছনই ছাড়েনি, সারাক্ষণ চুইংগামের মতো লেগেছিল। সাফওয়ানেরও দোষ ছিল এতে। সাজের ঘটার কি ছিল? ধূপ, এখন ঘুমানো দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে ঘুমাবে কোথায়? সোহাগ আপু বলল সুহানার রুমে যেতে, কিন্তু সুহানার রুমে শ্বাস ফেলবার জায়গাটুকু নেই এখন। আচ্ছা, ছাদে গেলে মন্দ হয় না। ধীর পায়ে বালিশাতে রওনা দিল আয়াত। গন্তব্য ছাদ। সাফওয়ানদের ছাদটি বেশ বড়, মাজা অব্দি রেলিং। একপাশে ফুলের টবের সারি, গোলাপের গন্ধে ম করছে ছাদটি। অন্য পাশে বিশাল দোলনা। দোলনায় বালিশটা রেখে রেলিংয়ের দিকে চলে যায় সে। বুক ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছে ছিল তার। গাড়ি ঘোড়ার কৃত্রিম শহরে পাওয়া গেলেও এই মুক্ত বাতাসটা পাওয়া যায় না। নীরবতার আকাশটা আজ জ্যোৎস্নায় আলোকিত। তুমি এখানে কি করছো? হুট করে কারোর কথা শুনে আঁতকে উঠল আয়াত। বাড়ির প্রতিটি জীব ঘুমন্ত। এই মাঝরাতে কারো ছাদের আসার কথা না। পিছনে ফিরে যেন বুকে ঢেউ খেলে যায় আয়াতে। চাঁদের আলোতে তুলি হাতে পুরুষটিকে ঠিক যেন গ্রিক দেবতা জিউসের ন্যায় লাগছে। এত সুন্দর পুরুষ হয় বুঝি? সাদা পাঞ্জাবি, তাতে রঙের লেগে আছে, চুলগুলো বাতাসের উন্মাদনায় দোল খাচ্ছে। সামনে দাঁড়ানো পুরুষটি যে আর কেউ নয়, সে যে সাফওয়ান। লোকটার প্রতিটি কাজ আজকাল উন্মাদনার পরশ দিচ্ছে আয়াতকে। আয়াতকে হাবলার মতো হাঁ করে তাকিয়ে থাকতে দেখে অনেকটা অস্বস্তির মাঝে পড়ে যায় সাফওয়ান। তুড়ি দিয়ে তাকে পুনরায় জিজ্ঞেস করে, এত রাতে এখানে কি করছো? হ্যাঁ। কি হ্যাঁ? ঘুমাওনি কেন? ও, এই মেয়ে নেশা করেছো নাকি? হ্যাঁ, কি হয়েছে? এভাবে কি দেখে যাচ্ছ? আপনাকে দেখছি না, মানে আপনাদের ছাদ দেখছি। এত রাতে? তো কি করবো, আপনার বউ অন্যা বারবার গায়ে পা তুলে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে, তাই ছাদে এসেছি। আপনি কি করছেন শুনি? আমার রুমে সব মামারা ঘুমাচ্ছে, তাই ছাদে এসেছি কাজ করতে।
ছবি আঁকছিলেন বুঝি? না, তুলি হাতে মাটি করছিলাম। এভাবে বলেন কেন? সোজা প্রশ্নের সোজা উত্তর দিলেই কি হয় আপনার? সকালে উঠে যদি তোমাকে আর আমাকে একসাথে এখানে দেখে, বুঝতেছো কি হবে? আমি ঘরে চলে যাব। আহারে, কি ভুরে ওঠা মানুষ আমার। তাহলে আপনি চলে যাবেন। কি বুদ্ধি। আই নো। আচ্ছা কি আঁকছিলেন? দেখানো যাবে না, সিক্রেট। সাফওয়ান ভাই দেখান না। সত্যি তো? প্রমিস? উফ, জিদ করো না তো, এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে তোমাকে প্রথমে দেখাবো, প্রমিস। এবার কাছে গিয়ে ঝাঁকিয়ে জিজ্ঞেস করে, মুখ ফসকে বলে নিয়ে জিভ কেটে বসে। তারপর সামলে নিয়ে বলে, বলে আয়াতকে কোনো মতে সামাল দিল সাফওয়ান। আয়াত আর জিদ না করে যেয়ে দোলনায় গিয়ে বসলো। পেন্টিংটা ঢালা দিয়ে হাত ধুয়ে আয়াতের পাশে গিয়ে বসে সে। সাফওয়ান ভাই, ভালোবাসার বিশ্বাস ভাঙার কষ্টটা খুব দুঃখ সহনীয়। আচ্ছা আপনি কোনোদিন কাউকে ভালোবাসেননি? উদাস চিত্তে শান্ত গলায় প্রশ্ন করে দেয় আয়াত। হঠাৎ আজ এই প্রশ্ন? এমনি শুনেছি কষ্ট না পেলেই শিল্পী হওয়া যায় না। কথাটা যথার্থতা পরীক্ষা বৃথা চেষ্টা করতেছি বলতে পারেন। আমি ভালো শিল্পী নই, এবার বুঝে নাও। আমি বাড়ি ফিরে যাব সাফওয়ান ভাই। হঠাৎ? ইফাত কথা রাখিনি, তাই বলে দেউলিয়া ঘোরা কোনো মনে হয় না। বাবা মারবেন, নব্বেন মেনে নিব। বাবা হয়তো এখন রেগে আছেন, হয়তো থাকবেন, কিন্তু দোষ তো আমার, তাই না? আমি যদি নিজের দোষ মেনে ক্ষমা চেয়ে নিই, আমার মনে হয় উনি ক্ষমা করে দেবেন। যাক, সুবুদ্ধির উদয় হয়েছে। বেশ, আর তো 3 দিন, এরপর তোমাকে বাসায় নিয়ে আসবো তাহলে। থ্যাংক ইউ। আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এই 6 দিন আমার জীবনের শ্রেষ্ঠ 6 দিন। এই 6 দিন না থাকলে আপনাকে হয়তো সারা জীবন অসহ্যের কাতারেই রাখতাম। তাই বুঝি? আমাকে এত সহ্য লাগতো তোমার? তাই নয় কি? আপনি বলেন, এই 4 বছর আপনার সাথে আমার পরিচয়, একবার ভালো ব্যবহার করেছেন? অন্যের সাথে যে মিষ্টি করে কথা বলেন আপনি। হিংসা হচ্ছে বুঝি? বই গেছে। খুনসুটিতে কখন যে সকাল হয়ে গেছে টের পাইনি তার। ভোরের প্রথম কিরণে মুগ্ধ নয়নে আয়াতের দিকে তাকিয়ে আছে সাফওয়ান। এতটা স্নিগ্ধ মেয়েটাকে সারা জীবন নিজের কাছে রেখে দিতে ইচ্ছা করছে। আয়াত উঠে নিচের দিকে চলে যাবার সময় পিছু ডাকে সাফওয়ান। শান্ত স্বরে জিজ্ঞেস করে, তুমি কি এখনো ইফাতের জন্য অপেক্ষা আছো? জানি না, আজকাল তার কোনো আমার হৃদয় বন্ধ হয়ে গেছে। তাকে নিয়ে কোনো স্বপ্ন বলি না, ভাবনারা। হয়তো অপেক্ষার প্রহর আর ঘুরতে চায় না বেহায়া মোটা। যদি কেউ নতুন করে বন্ধ হৃদয় দরজায় কড়া নাড়ে তবে? এবার আর অন্ধ হয়ে দরজা খুলবো না, কাঠখড় পোড়াতে হবে কিন্তু। তাহলে কড়া নাড়ার সুযোগ দিচ্ছ? বাবার হৃদয়ের দরজায় করাটা আগে লাগতে হবে। বাবার দরজা খুলে আমন্ত্রণ জানালে আমার কোনো সে নেই। যা যা, একটু বন্ধুরা চান্স নিত তাও হবে না। তাকে আমি চাই। বলেই রুমের দিকে হাঁটা দিল আয়াত। আর তার যাওয়ার পানে এক দৃষ্টে তাকিয়ে আছে সাফওয়ান। 2 দিন পর আজ সোহানার বিয়ে। কমিউনিটি সেন্টারে বিয়েটা হবে। সাফওয়ানের অন্যান্য কাজিনদের সাথে আয়াতও লাইনে দাঁড়িয়ে বরের গেট ধরতে। নিজাম সাহেব প্রচুর নামি দামি লোকদের একজন বিধায় আত্মীয়ের এবং গেস্টের অভাব নেই। সবাইকে গোলাপ জলে ছিটে দিয়ে বরণ করছে আয়াতরা। হুট করে একজন গেস্টের দিকে গোলাপ জল ছিটাতেই হাত আটকে গেল তার। গেস্টটিও আয়াতকে নিপুণ সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে। আয়াতের চোখে পানি ছলছল করছে। এভাবে তার সাথে দেখা হবে এ যেন মানতে পারেনি সে। মনের অজান্তেই মুখ ফসকে বেরিয়ে গেল আয়াতের। বাবা তুমি এখানে? রামিম সাহেব কড়া নজরে তার দিকে তাকিয়ে রয়েছেন। তার চোখে কৌতূহলের ছাপ ফুটে উঠেছে। এত মেহমানের মাঝে নিজের রাগও প্রকাশ করতে পারছেন না। শারমিন বেগম দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। 1 সপ্তাহ মেয়েকে না দেখে অস্থির মনটা আজ শান্ত করছেন। আয়াত মাকে কাছে পেয়ে পাগলের মতো কাঁদছে। মা মেয়ের এমন মিলন সবার চোখে এড়ালো না। সাফওয়ানের পরিবারের লোকেরা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু অনুষ্ঠান বিধায় কোনো প্রশ্ন করার সুযোগ পাচ্ছে না। রামিম সাহেব উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলেন, আয়াতের মুখে যেন তালা পড়ে গেল। কি বলবে বুঝেই পাচ্ছিল না। অমনি পেছন থেকে সাফওয়ান আয়াতের নাম ধরে ডেকে ওঠে। কাছে এসে ধীর কণ্ঠে বলে ওঠে, স্টেজের কাছে যাও, মা তোমাকে খুঁজছে। কড়া কণ্ঠে প্রশ্নটি ছুড়ে দেন রামিম সাহেব। সাফওয়ান হতবাক দৃষ্টিতে রামিম সাহেবের দিকে একবার আরেকবার আয়াতের দিকে তাকাচ্ছে। মনে হাজারো প্রশ্নরা ভিড় করেছে। আয়াতকে ইশারা করলে আয়াত ইশারাতেই জানায় বাবা মা। সাফওয়ান পারলে সেখান থেকে দৌড় মারে, কিন্তু আয়াতের মুখের দিকে তাকিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে। রামিম সাহেব এগিয়ে এসে সাফওয়ানের সামনে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলেন,
আঙ্কেল আমার কথাটা একটিবার শুনুন। রামিম সাহেবের চোখ ছলছল করছে। শারমিন বেগমের হাত ধরে বেরিয়ে যাচ্ছিলেন, তখন নিজাম সাহেবের মুখোমুখি হন তিনি। সাফওয়ানের যা ভয় ছিল সেটাই হয়েছিল। একেই তার কোনো কথা রামিম সাহেব শুনতে রাজি নন, ওপরে তিনি নিজাম সাহেবের বন্ধু মহলের একজন। যদি নিজাম সাহেবের কানে একবার যায় যে সে তার বন্ধুর মেয়েকে নিয়ে পালিয়েছে, খুব বড় ঝামেলা হয়ে যাবে। ওপরে রামিম সাহেব ভাবছেন সাফওয়ানই সে যার জন্য তার মেয়ে পালিয়েছে। কপালে ঘাম জমতে শুরু হয়েছে তার। এখন কি করবে তার জানা নেই। আয়াতের দিকে তাকালে দেখতে পায় তার চোখে অশ্রুরা ভিড় করেছে, ছলছল নয়নে দাঁড়িয়ে আছে সে। সাফওয়ান শিওর যে সামনে আসন্ন বিপদকে দেখতে পাচ্ছে না। একটা বড় নিঃশ্বাস ফেলে আয়াতের হাত নিজের হাতের মুঠোয় নিল সে। যাই হয়ে যাক, এই মেয়েটাকে আর কষ্ট পেতে দেবে না সে। রাত 12টা। বসার রুমে মুখ শক্ত করে বসে আছেন নিজাম সাহেব। অন্য সোফায় রামিম সাহেব এবং শারমিন বেগম বসা। সেলিনা বেগম একই মেয়েকে বিদায় দিয়ে দুঃখের ভেতরে আছেন। এক কোনায় সাফওয়ান আয়াতের হাত নিজের হাতের মুঠোয় করে দাঁড়িয়ে আছে। রামিম সাহেব যখন নিজাম সাহেবকে সব খুলে বললেন, তখন অনুষ্ঠানের খাতিরে ওই মুহূর্তে তিনি মৌনতা বজায় রাখেন আর রামিম সাহেবের কাছে অনুরোধ করেন যাতে তিনি আজ রাত এখানেই থাকেন। ব্যাপারটা খোলসা না হওয়া অব্দি রামিম সাহেবের যাওয়াটা ঠিক দেখাবে না। আয়াত এর মাঝেই রামিম সাহেব এবং শারমিন বেগমের সাথে হাজারোবার কথা বলার চেষ্টা করে, কিন্তু ফলাফল শূন্য। নিজাম সাহেব এবার একটু নড়ে চড়ে বসে। সাফওয়ানকে জিজ্ঞাসা করেন, তুমি কি মেয়েকে পার্লার থেকে নিয়ে পাঠিয়েছিলে? জি বাবা। তোমরা কি বিয়ে করেছো? বাবা, আগে আমাদের পুরো কথাটা শুনেন। বিয়ে করেছো কিনা? না। অথচ একসাথেই থাকতে? জি। ছি ছি, এই শিক্ষা আমি তোমাকে দিয়েছি? ঢাকায় যে এই উন্নতি হয়েছে তোমার। আঙ্কেল, সাফওয়ান ভাইয়ের দোষ নেই, ওর সাথে আমি পালিয়েছি, কিন্তু ও আমার সাথে পালায়নি। এই মেয়ে, তুমি চুপ থাকো, আমি আমার ছেলের সাথে কথা বলছি। আর কি আবল তাবল বকছো তুমি? আপনি আমার উপর ছিলেন, ওকে বলছেন কেন? ও কি করেছে? তুমি একে দোষ করেছো, উপরে সাফাই গাইছো। রামিম সাহেব নিজাম সাহেবকে শান্ত করতে বলেন, কে বেকার? আমার ব্যবসায় যোগ দিবে না বলে ঘর ছেড়েছে 4 বছর। আর্টিস্ট হবে, সামান্য একটা চাকরি করে ঢাকায়, আর আর্ট করে ছবি বেচে খায়। হয়তো এসব আমার মতো তারও চোখে কাজের পর্যায়ে পড়েনি। রামিম সাহেবের 360 ডিগ্রি অ্যাঙ্গেলের পাল্টে আয়াত এবং সাফওয়ানে বজ্রপাত ঘটালো। নিজাম সাহেব আমতা আমতা করে বললেন, কিন্তু তোর তো ওকেও পছন্দ। তুই পরিবারের অসম্মানের ব্যাপারে ঠিক আছে, তাহলে সম্মানের শুক্রবার ওদের বিয়ের আয়োজন করি। একটা বিয়ের লোকজন তো আছে, তাই না? আর তুই ও লোকজনকে ডেকে নে, পরে ঢাকা আবার অনুষ্ঠান করে নিস। সাফওয়ান তাদের গাড়ি থামাতে বাধা সাধলেও লাভের লাভ কিছুই হয় না। এখন সব ওপরওয়ালার উপর ছেড়ে দেওয়াই ছাড়া আর কোনো উপায় নেই। রামিম সাহেব আয়াতের মাথায় হাত বুলিয়ে তাকে আদর করলেন, পরে সাফওয়ানকে জড়িয়ে ধরলেন। দুই পরিবার বিয়ের কথায় খুব খুশি। আয়াতের নিজের চুল ছিঁড়তে মন চাইছে, কেন সাফওয়ানের সাথে বডিগার্ডের সামনে পালাতে হলো। আর এখন যদি তার বলে কাহিনী আসলে ঠিক, তার উল্টোটা, তাহলে ঝামেলা বাড়বে বই কমবে না। রাত 3:30। ছাদে এক মাথা হতে অপর মাথা পায়চারি করে যাচ্ছে আয়াত। সাফওয়ানের আসার কথা, অথচ সে এখনো আসছে না। ইচ্ছে করছে ছাদ থেকে লাফ দিতে। এমন ডেড এন্ড এসে পৌঁছেছে যে এর আগের পথের কোনো হদিস তার কাছে নেই। কাঁধে কারোর স্পর্শ পেতেই লাফ দিয়ে ওঠে সে। পেছনে ফিরে দেখে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে সাফওয়ান। রাগী কণ্ঠে বলে ওঠে, এই আপনার আসার সময় হলো? জানি আপনার রান্না তো মরা কানে লাগিয়েছে। এখন মেইন পয়েন্টে আসি, কি প্ল্যান? কি করতাম, কাজিনটা ছাড়া নাম নিছিল না। কিসের? এই বিয়ে ভাঙার? আই ডোন্ট নো। মানে আপনি না জানলে কে জানবে? কি দরকার ছিল ওই সময় বাবার সামনে আসার? এটা মোটেও আমার দোষ না।
আমি তো না হয় বাবাকে কি বলবো বুঝছিলাম না, কিন্তু তুমি কেন তোমার বাবাকে বুঝালে না? আপনার কি দরকার ছিল ঢাকায় যে স্বাবলম্বী হবার? হ্যাঁ, ও এখন দোষ আমার? ওকে ফাইন। যে একটু ভেবেছিলাম বিয়েটাকে কেচে দেওয়ার চেষ্টা করব, এখন মনে হচ্ছে অযথা। না না যাবেন না, সরি এবার বলুন কি প্ল্যান? কি প্ল্যান আপাতত এটাই যে আমাদের বিয়ে করতে হবে। তারপর 6 মাস পর আমরা ডিভোর্স আপিল করব। দেখো, বিয়ে আমাদের এমনিতেও করতে হবে, অমনিতেও, তাই ও হয়তো কষ্ট না করে ট্রায়াল ম্যারেজ করে নেই। আর দেখো, এই উপায়ে আমাদের পরিবারের মানুষগুলো খুশি। কতদিন পর তোমার বাবা মা তোমাকে কাছে টেনে নিয়েছে বলো? পরে ডিভোর্স ফ্যামিলি রাজি না হলে? আরে 6 মাস বহুত সময়, কিছু একটা প্ল্যান করে নিব, নো টেনশন। বিয়েতে চিল করো। এটাই এখন সবচেয়ে বড় টেনশন। আপনার ফুপু পারলে আমাকে চিবিয়ে খায়, আর অন্য তো বিয়ের দিন না বিষ খাইয়ে দেয়। উফ! আয়াত সত্যি সত্যি বিয়েটা করলে কি খারাপ কিছু হবে? মানে? সাফওয়ান তখনও আয়াতের কাছে এসে ওর মুখটা হাত দিয়ে আলতো করে ধরে, তারপর ধীর গলায় বলে, দেখো, তোমায় কোনো আসলাতে দিব না জীবনে। সুখে রাখার সব রকম চেষ্টা করবো আমি, একটাবার বিশ্বাস করে দেখো। আয়াত হা করে সাফওয়ানের মুখের দিকে তাকিয়ে আছে। লোকটা সত্যি বলছে। কি হচ্ছে এসব? ঠিক তখনই পেছন থেকে হাসির আওয়াজ শুনতে পায় সাফওয়ান। তাড়াতাড়ি আয়াতকে ছেড়ে একটু দূরে দাঁড়ায় সে। আয়াত খানিকটা অস্বস্তির মাঝে পড়ে যায়। পেছন থেকে সাফওয়ানের কাজিনরা ফাজলামির স্বরে বলতে থাকে, ভাই 1 সপ্তাহ ওয়েট কর, বুঝতেছি তোর সইতেছে না, কিন্তু গড়ে সিনিয়র সিটিজেনের অভাব নেই। আমাদের বদলে তারা দেখলে আরেকটা দক্ষযোগ্য বাধাইয়া দিবে। ওদের হয়ে গেলে জানা, আয়াতের সাথে আমার কথা আছে। প্রচন্ড বিরক্তি স্বরে সাফওয়ান বলে ওঠে। কাজিনদের ভেতরে প্রণয় নামের ছেলেটি তখন বুকে হাত দিয়ে মজার ছলে বলতে থাকে, আহারে আমাদের সেলিম আনারকলি, এই ঝালিম দুনিয়া তাদের ভালোবাসার পথে বাধা হয়ে গেছে। এই জন্য বলে প্রেম ও রই নাম বেদনা। থাপড়ানি না খেতে চাইলে ভাগ এখান থেকে, আমি 10 অব্দি গুনবো। থাক, আপনি রুমে যান, কালকে আবার সুহানার বউ ভাত। এখন না ঘুমালে পরে কালকে কষ্ট হবে। আমি রুমে যাচ্ছি। ঠিক আছে। সাফওয়ানের সাথে কথা বলে আয়াত নিচে নেমে যায়। রুমে শ্বাস ফেলানোর মতো জায়গা নেই, কিন্তু কিছু করার নেই, এখানেই ঘুমোতে হবে আয়াতে। সারা রাত এপাশ ওপাশ করেও কাটলো সেই। ঘুমের ছিটা বিন্দু আসলো না চোখে। মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, তখন সাফওয়ানের কথাটা কি সে সিরিয়াসলি বলেছে, নাকি কাজিনরা চলে আসাতে কথা ঘোরাবার জন্য বলেছে? উফ, আর ভাবতে পারছে না। বিয়েটা হয়তো সত্যিই করতে হবে। 3 দিন পর বিকেল 4টে, হলুদের শপিং এ সাফওয়ানের পুরো পল্টনের সাথে আয়াত এবং শারমিন বেগমও এসেছেন। শুধু অন্না এবং নিপা বেগম আসেননি। নিপা বেগমের আয়াতের কিছুতেই পছন্দ না, আর অন্না সে তো তার এত বছরের ক্রাশ কাম লাভের বিয়ে হয়ে যাওয়ার দুঃখে বাঁচছে না। এই 3 দিন এক মুহূর্তের জন্য সাফওয়ান এবং আয়াতকে অপরের সাথে কথা বলতে পারেনি। এই 3 দিন এক মুহূর্তের জন্য সাফওয়ান এবং আয়াত একে অপরের সাথে কথা বলতে পারেনি। যেটুকু পেরেছে সেটা শুধুই ফোনে, তাও সাফওয়ানের ফোন তার কাজিনদের হেফাজতেই ছিল। আয়াতের মাথায় জট লেগে আছে। ইচ্ছে হচ্ছে সাফওয়ানের মাথা ফাটিয়ে দিতে। কেন তার মোবাইল কাজিনদের কাছে রাখতে হবে? ঘর তো নয়, মনে হচ্ছে জেলার। সব লোক এসে হাজির হয়েছে। দোকানে সকলে শাড়ি সিলেকশনে যখন ব্যস্ত, তখন আয়াত এক কোনায় বসে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে ব্যস্ত। কেন যেন সবকিছু এলোমেলো লাগছে। সাফওয়ানকে যে তার জীবনসঙ্গী হিসেবে অপছন্দ এমন কিছু নয়। এই শপিং, হলুদ, কাবিন, এই ব্যাপারগুলো মন্দ ঠেকছে না, কিন্তু মনটা বড্ড অশান্ত হয়ে আছে। এমন তো হবার কথা ছিল না। ঘটনাগুলো খুব দ্রুতই ঘটছে। সাফওয়ানের প্রতি এলোমেলো অনুভূতির অস্বস্তিগুলো তাকে বারবার শিহরিত করছে। এই অস্বস্তিগুলোর নাম তার অজানা। এই অজানা অনুভূতিগুলো তাকে গ্রাস করেছে। ওপর থেকে ভয় পাচ্ছে, যদি পুনরায় বিশ্বাসের বদলে অবিশ্বাস এসে ধরা দেয়, তখন নিজেকে সামলানো খুব কষ্টদায়ক হয়ে পড়বে। কাঁধে কারো স্পর্শ পেলে মাথা তুলে তাকায় সে। সাফওয়ান তার সামনে কৌতূহলী দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আয়াতের ছলছল নয়নে সাফওয়ানের বুকে চিনচিন ব্যথা সৃষ্টি করছে। কেন জানে এই মেয়ের কান্না সাফওয়ানের মাঝে অসহায়ত্বের অনুভূতি জাগায়। কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারে না। তখন কিছু বলতে যাবে তার আগেই সেলিনা বেগম আয়াতকে ডেকে ওঠেন শাড়ি সিলেকশনের জন্য। তার মতামত যে দরকার। বেশ কিছু শাড়ি একের পর এক তার উপর ট্রায়াল করিয়ে শেষমেশ একটা কাঁচা হলুদ শাড়ি সিলেক্ট করে হলুদের জন্য। এবার বিয়ের শাড়ির পালা। ভারী ভারী কাতান, বেনারসি একত্র করা হয়েছে। আয়াতের ধৈর্যের বাঁধ ভাঙতে লেগেছে। এমনি ভারী কিছু তার ভালো লাগে না।
ওপর থেকে এখানে আরত লাগিয়েছে জমকালো শাড়ির। তখন তখন একায়েতি সিম্পল লাল টকটকে শাড়ির ওপর মিহি কাজের একটি শাড়ি এগিয়ে দিল। শাড়িটি দেখেই সেলিনা বেগমের প্রথম বাক্য, এটা তো অনেক সিম্পল রে সাপু, তোর এটা ভালো লেগেছে? আমার বউ তো সিম্পলের মধ্যেই গর্জিয়াস। আর ওর ওজন দেখছো? তুলোর সাইজের এক রত্তি মেয়ে এই ভারী শাড়ির নিচে ভেটকে পড়ে থাকবে। আমার তখন বউ শাড়িতে খোঁজা লাগবে। এটাই ঠিক আছে। আয়াত, এটা পরে আসো তো। মনে মনে বেশ শান্তি লাগছে আয়াতের। শাড়িটা আয়াতেরও বেশ ভালো লেগেছিল, কিন্তু মুরব্বীদের সামনে হবু বউ পক পক করবে ঠিক মানাবে না। আয়াত যখন শাড়িটি পরে সামনে আসে, মুখ যেন হা হয়ে যায় সবার। উজ্জ্বল লাল রঙে মেয়েটিকে অপসরার চেয়ে কম লাগছে না। গায়ের রঙের সাথে রংটি মিশে আছে। এত সাধারণ শাড়িও যে কাউকে এতটা সুন্দরী করে তুলতে পারে, তা আয়াতকে না দেখলে বোঝার উপায় ছিল না। সাফওয়ানের চোখ আয়াতের মধ্যে আটকে গেছে। শাড়িটাতে আয়াতকে মানাবে এটা তার কল্পনায় ছিল, কিন্তু এতটা অপরূপ লাগবে এটা কল্পনার বাহিরে ছিল। যেন ফুটন্ত লাল গোলাপ তার সামনে দাঁড়ানো। সবার মিটিমিটি হাসি আর খোঁচার জন্য তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল সে। এখনো হার্টবিট বেড়েই রয়েছে তার। সাফওয়ানের চোখে আয়াতের প্রতি অনুভূতিগুলো একজন মানুষের সূক্ষ্ম চোখ এড়ালো না। রাত 10টা। খাবারের পরে ছাদের কোনায় দাঁড়িয়ে আছে সাফওয়ান। পরিস্থিতির শিকার হয়ে বিয়ে তো করেছে, কিন্তু ইফাদ নামক বাধাটা এখনো রয়ে গেছে। ইফাদের ফোন অফ, যোগাযোগের উপায় পাচ্ছে না। বন্ধুদের জানিয়ে দিয়েছে যাতে ইফাদের খোঁজ পেলে তাকে জানানো হয়। এত দ্রুত এত কিছু হচ্ছে, আয়াতের উপর কতটা মানসিক চাপ পড়েছে সেটা সাফওয়ানের অজানা নয়। ছাদের কোনায় দাঁড়িয়ে হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত তখন পেছনে কারোর উপস্থিতি অনুভব করে সে। পেছনে ফিরতেই দেখে রবিন দাঁড়িয়ে রয়েছে তার সামনে। মুচকি হেসে প্রশ্ন করলো, কিছু বলবেন দুলা ভাই? পরশু তো শালামশাই এর হলুদ, 3 দিন বাদ বিয়ে। আয়াতকে বলেছে কতটা ভালোবাসে? ভালোবাসা মানে কি যে যা তা বলছেন দুলা ভাই? এটা পরিস্থিতির টানাপোড়েনের কারণে করতে বাধ্য হচ্ছি। আসলে কি তাই শালামশাই? বুকে হাত দিয়ে বলতে পারবে তুমি একটু ভালোবাসো না আয়াতকে? চোখ বন্ধ করলে মেয়েটা তোমার ভাবনায় বিচরণ করে না? মেয়েটার চোখের পানি তোমাকে একটু বিচলিত করে না? এটা স্বাভাবিক নয় দুলা ভাই। মেয়েটা আমাকে ভরসা করে, ওর ভালো মন্দের খবর রাখাটা আমার দায়িত্ব। সত্যি কি তাই সাফওয়ান? আচ্ছা, এটা কেন মনে হচ্ছে তুমি তাকে ভালোবাসো না? কারণ 1 বা 2 সপ্তাহ একসাথে থাকলে কারোর প্রতি মায়া জন্মাতে পারে, ভালোবাসা না। ইটস জাস্ট ইনফ্যাচুয়েশন। মায়া না থাকলে কারোর প্রতি ভালোবাসা জন্মায়? আচ্ছা সোহাগ, আমার কাহিনীতেও কি তুমি ইনফ্যাচুয়েশনের থিওরি দিবে? একবার দেখায় ওর প্রতি ভালো লাগা তৈরি হয়, তারপর ভালোবাসা। আজ ওর সাথে 6 বছর ধরে সংসার করছি, এখনও ওকে ততটাই ভালোবাসি। এটাও কি মায়া? শালামশাই, ভালোবাসা বলো কিংবা ভালো লাগা, সব কিছুতেই মায়াটার গুরুত্ব অনেক বেশি। একটা থাকে শর্ট টাইম, একটা থাকে সময় কেটে যায়, আরেকটা হলো গভীর মায়া, যার গন্তব্য ভালোবাসা, বিশ্বাস, সম্পর্ক। আমার যা বলার ছিল তা হয়ে গেছে। তুমি নিজের অন্তরাত্মাকে জিজ্ঞাসা করো, আয়াতের প্রতি মায়াটা কি ঠিক তেমন? কথাগুলো চুপচাপ সাফওয়ান শুনছিল। রবিনকে এজন্য সাফওয়ানের খুব বেশি ভালো লাগে, কারণ সঠিক সময়ে সঠিক উপদেশ দেওয়াটা লোকটির বড় গুণ। আয়াত নামক নারীটি সাফওয়ানের প্রতিটি চিন্তায় বিচরণ করে। তার হাসি, ছেলে মানুষই সাফওয়ানকে আনন্দ দেয়। সারাক্ষণ মেয়েটির আশেপাশে থাকলে মানসিক প্রশান্তি লাগে। মনে হয় যেন অপূর্ণ হৃদয়টা পূর্ণতা পাচ্ছে। তার চোখের পানি সাফওয়ানের ভেতরে রক্তক্ষরণ করতে সক্ষম। এই অনুভূতিগুলো কি শুধুই মায়া? মনের এই এলোমেলো ভাবনাগুলো সাজাতে পারছে না সাফওয়ান। এখন মনকে শান্ত করতে হলে একটি ওষুধই আছে, তা হলো পেইন্টিং। নিজের এলোমেলো চিন্তাগুলো কাগজে তুলতে পারলে হয়তো মন শান্ত হবে। অপরদিকে সুহানার রুমের বারান্দায় দাঁড়িয়ে রয়েছে আয়াত। অনেকক্ষণ পর নীরবে একটু নিজের জন্য সময় পেয়েছে। এতক্ষণ আত্মীয়দের ভেতরে থাকতে থাকতে যেন দম বন্ধ হয়ে আসছিল তার। কফি? পাশ ফিরে তাকালে দেখে সোহাগ আর সুহানা দাঁড়িয়ে রয়েছে। মুচকি হেসে তাদের হাত থেকে কফি নিল আয়াত। পিনপতন নীরবতা। বাড়িতে আয়াত এবং সাফওয়ান ব্যতীত এই 3টি মানুষ তাদের সম্পর্কের সত্যতাটা জানে। আয়াতের নিজের কাছেই খুব অস্বস্তি লাগছে। ফট করে সুহানা বলে ওঠে, ইফাত ভাইয়ের সাথে তোমার রিলেশনটা কিভাবে শুরু হয়েছিল আয়াত আপু?
সুহানার প্রশ্নে প্রথমে খুব অপ্রীতিকর অবস্থায় পড়ে যায় আয়াত, তারপর ধীর কণ্ঠে বলতে থাকে। ইফাত আমার সিনিয়র ছিল, ওর সাথে প্রথম দেখা আর্ট গ্যালারির সামনে। আমার এক বন্ধু দুলাভাই আর্ট গ্যালারির ম্যানেজমেন্টে ছিলেন। তখন এক্সিবিশন দেখতে বলে সবাই একসাথে গিয়েছিলাম। আরো একটি কারণ ছিল, সেটা হলো সাফওয়ান ভাইয়ের এক্সিবিশন দেখা। ওরা ছবিগুলো যখন ফেসবুকে দিত আমি পাগলের মতো ফলো করতাম। উনি যে আমাদের ক্যাম্পাসে এটা আমার জানাই ছিল না। তারপর কি এক্সিবিশনে গেলাম। সেদিন ছিল 25শে বৈশাখ। গ্রীষ্মের ফাটে দুপুরে প্রিয় আর্টিস্টের এক ঝলক দেখতে যাওয়া, কিন্তু ভাইয়ের যা পার্ট সে আমাদের সামনেই আসলেন না। বলেন উনি নাকি ছোটখাটো আর্টিস্ট। তুমি বলো সুহানা, উনি কি ছোটখাটো আর্টিস্ট কি ট্যালেন্টেড? ওনার সুবাদে ইফাদের সাথে দেখা, সাফওয়ান ভাইয়ের সাথে পরিচিত হবার লোভে ইফাদের সাথে পরিচয়, ফ্রেন্ড ওনার। তারপর দেখা হতো, কথা হতো, আমাকে সাফওয়ান ভাইয়ের ডিটেইলস বলতো। এভাবেই ভালো লাগা, তারপর ভালোবাসা, তারপর রিলেশন। তুমি কি ইফাত ভাইয়াকে ভালোবাসতে নাকি দাদা ভাইকে? সুহানার প্রশ্নে থতমত খেয়ে যায় আয়াত। কি উত্তর দিবে তা জানা নেই তার। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলে বলে, আমি ইফাতকে ভালোবাসতাম। তুমি আমাকে কনফিউজ করছো না নিজেকে? সাফওয়ান ভাইকে আমার আর্টিস্ট হিসেবে ভালো লাগে, তাকে না পছন্দের আর্টিস্ট, নায়ক, গায়ক। সত্যি কি তাই আয়াত? তোমরা আমাকে কনফিউশন কেন করছো? তুমি ইফাত আর সাফওয়ানের মাঝে কনফিউজ কেন হচ্ছ আয়াত? নিজের মনকে জিজ্ঞেস করো। এই 4 বছরে ইফাত তোমার ফিলিং, তোমার ভালো লাগাগুলোকে কতটা দাম দিয়েছে? তোমাদের রিলেশনের কমিটমেন্ট ব্যাপারটা কি সত্য ছিল? আর তোমারও কি ইফাত হিসেবে ভালো লাগতো, নাকি সাফওয়ানের বন্ধু হিসেবে? এখন দেরি হয়নি আয়াত। নিজেকে প্রশ্ন করো, কাকে তুমি ভালোবাসো, কাকে তুমি বিশ্বাস করো, কার সাথে থাকলে তোমার মনে হবে তোমার কাছে সারা পৃথিবী রয়েছে। তোমার এই মনটা সবকিছু বলে দেবে তোমাকে। সোহাগের কথাগুলো প্রচন্ড ভাবাচ্ছে আয়াতকে। বেডের এপাশ ওপাশ করতে করতে আর না পেরে ছাদের উদ্দেশ্যে রওনা দেয় আয়াত। দরজা খুলে সিঁড়িতে যেতেই মনে হয় সে যেন হাওয়ায় ভাসছে। কিছুক্ষণ পরে খেয়াল করে দেখে কেউ তাকে কোলে করে ছাদের সিঁড়ি বাইছে। রাতের অন্ধকারে লোকটির মুখ দেখতে পাচ্ছে না আয়াত। ছাদে নিয়ে লোকটি তাকে কোল থেকে নামালে আয়াত দেখতে পায় পুরো ছাদ জ্যোৎস্নায় আলোকিত। ফুলের মিষ্টি গন্ধ, জ্যোৎস্নার মাতাল করা পরিবেশ, ভেতরের সত্তাটা বারংবার উন্মাদনায় মেতে ওঠে। আরো মাতাল করে তুলেছে পাশে থাকা মানুষটি যে আর কেউ নয়, সাফওয়ান। তার শরীরের মাতাল করা গন্ধটি আয়াতকে জানান দিয়েছে মানুষটি যে সে। জ্যোৎস্নার আলোতে মানুষটিকে একটা জীবন্ত নেশার স্তূপ মনে হচ্ছে। লোকটি সবকিছুতেই মাতাল করে দেবার ক্ষমতা রাখে। এমন ভাবে হা করে থাকলে মাছি ঢুকে পড়বে তো। সাফওয়ানের কথায় বেশ লজ্জা পেয়ে গেল আয়াত। প্রচন্ড কাটা ভাষায় বলল, রাত বিরাতে মানুষকে ধুমধাম করে নিয়ে নিচ্ছেন, কিডন্যাপ করে ছাদে আনছেন, মতলব কি শুনি? ইচ্ছে হলো, বলা তো যায় না। দেখা যাবে রাতের অন্ধকারে ধূপধাপ করে পড়ে দাঁত ভেঙে ফেলবে। আমি কিন্তু বাবা ফুকলাবু বিয়ে করবো না। বই গেছে আপনাকে বিয়ে করতে আমার। চেষ্টা করে দেখো, আমি আটকাবো না, তবে বিয়ে তো আমাকেই করতে হবে। মুচকি এসে ছাদের রেলিং এ গিয়ে বসে সাফওয়ান। আয়াতের কাছে আজ যেন অন্য সাফওয়ান উপস্থিত। লোকটার মাঝে কি এমন আছে যা চুম্বকের ন্যায় আকর্ষণ করে তাকে? নীরব রাতে মৃদু হাওয়ায় জ্যোৎস্না বিলাসে বুঝি এমনই হয়। নীরবতা ভেঙে আয়াত বলে ওঠে, সাফওয়ান ভাই সেদিন বলেছিলেন। কথাটি শেষ হতে না হতেই হাঁচকা টানে আয়াতকে নিজের কাছে নিয়ে আসে সাফওয়ান। ঠোঁটে হাত দিয়ে বলে, বড্ড বেশি কথা বলো। ঝিঝিপ করে ডাক শুনতে পাচ্ছ? রাতের নীরবতার সাক্ষী দিচ্ছে তারা। আজ যদি একটু বেহায়া হই, তুমি কি খুব রাগ করবে? সাফওয়ানের দিকে একরাশ বিস্ময় নিয়ে চেয়ে আছে আয়াত। আজ তার চোখে নেশা কাজ করছে। এ যেন অন্য সাফওয়ান। সাফওয়ানের চোখে তাকাতেও ভয় হচ্ছে তার। এ চোখে যে হাজারো ভালোবাসা, মায়া, প্রণয়ের নেশা। আয়াতকে ভাসিয়ে তলিয়ে দিতে সক্ষম এই চোখের ঘোর। সাফওয়ানের কাছ থেকে নিজেকে ছাড়াতে চাইলে সে আরো কাছে টেনে নেয় তাকে। কানে মুখ লাগিয়ে ধীরে নেশা কণ্ঠে বলে, একটা গোপন কথা আছে, শুনবে? বলুন। এই বেহায় আমি যে তোমার প্রেমে পড়ে গেছি গো, কখন কিভাবে জানি না। তবে আমার প্রেম জেগেছে। বিয়ের পর হয়তো ভালোবাসাটাও হয়ে যাবে। আপনি জানেন তো কি বলেছিলেন? জানতাম না, এখন জানি। আমার যে আর প্রেমের উপর ভরসা হয় না সাফওয়ান ভাই। আমি যে বড্ড এলোমেলো হয়ে রয়েছি। আমার এলোমেলো জীবনকে সাজিয়ে দিতে পারবেন কি? আমি আপনার জীবনে কি মেরে খাই? জীবন তো তোমার যেমন এলোমেলো, আমারও একই রকম। একে অপর একটা না হয় সাজালাম। এবার তোমায় ভালোবাসতে হবে না, শুধু আমায় ভালোবাসার অধিকারটা দিও। বলেই চোখের সামনে চুলগুলো সরিয়ে দিল। আজ সাফওয়ানের চোখে হারিয়ে যেতে ইচ্ছে হচ্ছে আয়াতের। বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে লোকটিকে। জ্যোৎস্নার আলোতে আয়াতের মুখখানি এক টুকরো চাঁদের ফালি লাগছে সাফওয়ানের কাছে। যার চোখে ঠোঁটে আফিমের চেয়ে মারাত্মক নেশা। দু হাতে
আলতো কি করে হয়েছে মুখটি একটু ধরে বলবি? নিজের আরো কাছে না রে, নিয়ে আসে। তেমন কিছু না। আয়াতের কাপা কাপা ঠোঁট দেখ রাজ, যেন আরো আমার ঘোরের মাঝে বিপদের ফেলে সময় দিচ্ছে তাকে। তুই হেল্প করেছিস, আজ একটু এখন তোর কিছু বেহায়া হলে হতে তাতে কি হেল্প খুব করা দোষ হবে? আমার দায়িত্ব। বল। দুই অষ্টযুগলের মাঝে দূরত্ব মিটিয়ে নিজের পিপাসা মেটাতে ব্যস্ত হয়ে পড়ে আমি সাফওয়ান। পিহুকে মিস করছি। নিজের ঠোঁটের ওর উপর দুষ্টুমিগুলো শুনে তো আরেকজনের আমাকে উত্তপ্ত অস্থির করে ঠোঁটের তুলছে। ছোঁয়া পেতে তোকে বোঝাতে অজানা পারবো না আবেশে নিজেকে কেমন হারিয়ে ফেলে অস্থিরতা আয়াত। কাজ করছে আমার মাঝে। অজান্তেই হাত জোড়া কিন্তু এমন কেন বলতো? সাফওয়ানকে আঁকড়ে ধরে। আমি তো চেয়েছিলাম ও আমার অজান্তেই কাছে চোখ না আসুক। দিয়ে নোনাজলের এখন কেন আগমন ঘটে। ও কাছে আসুক এটা আজকের বারবার রাত্রি চাইছি। যেন সাফওয়ান এই এবং প্রশ্নের তার উত্তর আমি 2 দিন অনুভূতিগুলোর ধরে খুঁজছি। মিশ্রণের সাক্ষী। পারছি না উত্তর কিছু বের সময় করতে। পর সাফওয়ানের বল না ঠোঁট আমায়, তার কেন? ঠোঁট জোড়াকে ছেড়ে দিলে রাজ, আয়াতের হুঁশ পিহুকে ফিরে। তুই সত্যি এতক্ষণ ভালোবেসে যেন ফেলেছিস। একটা ঘোরের মাঝে ছিল কি সে। বলছিস তুই? ঘোর এটা কেটে সম্ভব না। যেতেই আবারও হ্যাঁ, হাজারো এটাই প্রশ্নের হয়েছে। ভিড় জমে আয়াতের ওর মনে। দুষ্টুমিগুলো তোর আবেশের কাছে বশে অতীতে ভুল বিরক্তিকর করছে না ছিল। তো সে। আর এক এখন মুহূর্ত ভালো দেরি না লাগার করে অনুভূতি। দৌড়ে বেরিয়ে যায় সে। অজান্তেই সাফওয়ান ভালোবেসে হতভম্ব ফেলেছিস চোখে পিহুকে। তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। ওর কাছেই তো তুই হ্যাপি। দুদিন কিন্তু পর, আমি ওর সকাল ভালোবাসার 11টা। ক্ষেত্রে কোনো হলুদের জাত, অনুষ্ঠান পাত, ধুমধাম ধর্ম, করে স্ট্যান্ড অনুষ্ঠিত একটা হবার পর কিছুই না। এখন অপেক্ষা কালকের সুন্দর বিয়ে। একটা মনই এই দরকার। দুদিন আয়াত না পারতে ওকে সাফওয়ানের ভালোবেসেছিস। সামনে আসেনি। যা, সাফওয়ান হাজারবার কাছেই তার যা। সামনে যাবার চেষ্টা করেছে, যদি তোর কথা ঠিক কিন্তু হয় তাতে লাভ আমি হয়নি। অবশ্যই যাব। অনুতাপ এবং তবে এখন একরাশ অভিমানের ও আসুক। ভেতরটা ওর সাথে তীব্র বোঝাপড়া আগুনে আছে না? দগ্ধ হচ্ছে নদী সাফওয়ান। হাসতে হাসতে তবে কি বলে, ঠিক আয়াত আছে। এখনো ইফাতকেই ভালোবাসে? আজকে রাত এখনো সেই পিলারের কাছে ইফাতের অনেক আগে অপেক্ষায় থেকে আছে। দাঁড়িয়ে আছে। তবে সাফওয়ানের উদ্দেশ্য ভালোবাসার পিহুকে যেতে সামান্যতম দেখলে পথ মূল্যটি আটকে তার দেওয়া। কাছে নেই। আজ তাকে ইচ্ছে মতো প্রণয়ের বকা দিবি ডাকে আমি। সাফওয়ানের ফাজিল, হুঁশ ফেরে। আমার সাথে তোকে কথা না বড় মা বলা, তাই নিচে না? যেতে বলছে তো। আসুক আজকে। এখন কেন? সময় বয়ে যাচ্ছে। আরে ঘড়ির কে কাঁটা জানিয়ে এসেছে এখন তোকে করছে? 9:30 ঘরে। আচ্ছা কিন্তু বেশি বকিস না। তাও পিহুর কোনো নিচে দেখা যেতেই নেই। দেখে সেলিনা তার মানে বেগমের কি পিহু সাথে আজও আসবে হাসি না? মুখে একটি ছেলে আচ্ছা, কথা বলছে। আমি স্কুলে যাই ছেলেটির আগে, পিঠ তার তারপর দিকে, দেখি। তাই মুখটি রাত দেখতে স্কুলের পাচ্ছে না। উদ্দেশ্যে হাঁটতে সাফওয়ান লাগলো। নিচে নামতে স্কুলে সেলিনা গিয়ে বেগম দেখলো বলে পিহু উঠছে, আসেনি। সাফওয়ান চলে এসেছে। জানি, পিহুর ছেলেটি পেছনে অনুপস্থিতিতে ফিরতেই আকাশটা ভেঙে পড়ে অস্বস্তিতে সাফওয়ান। কেটে গেল। সামনে কোনো দাঁড়ানো খোঁজও নেই ওর। শ্যামবর্ণের এমনকি লম্বা চিকচিকে শিলাও কোনো গরনের খোঁজ জানে ছেলেটি না। আর কি হলো কেউ মেয়েটার? নয়, ইফাত। চিন্তার কোনো মুচকি হেসে কিনারা টিটকারি খুঁজে ছেড়ে বলে পাচ্ছে না ওঠে, রাজ। বিয়ে সব করেছিস, পরীক্ষা দাওয়াতও করা দিলি না হয়েছে তো? সাফওয়ান, এই বুঝি হ্যাঁ, আমাদের সব। বন্ধুত্ব? আমার মেয়েটার কিছু হয়নি, বেলা তাই না? 12টা। কিছু হবে না মুখোমুখি পিহু, বসে তাই না? আছে আয়াত এবং হ্যাঁ, ইফাত। কিছু আজ হবে 2 না পিহু। সপ্তাহ পর কালকেই তো যাবো ইফাতকে দেখছে ডাক্তারের সে। কাছে। একরাশ দেখো, ঘৃণা আয়াতের ডক্টর চোখে বলবে, ফুটে উঠেছে। পিহুর কিছুই হয়নি। কোথায় ছিল সে হ্যাঁ, যখন সারা আল্লাহর রাত ভরসা। কাজী অফিসের বাইরে চলো, এক কাপড়ে তাকে পিহুটা দাঁড়িয়ে বাড়িতে থাকতে একা হয়েছে? আছে। দুজনে কোথায় কথা ছিল সে বলতে বলতে যখন বাড়িতে পুলিশের ঢুকলো। থানায় জেলে যাবার পিহুকে ভয়ে কয়েকবার ডাকলেন, মিথ্যে বলতে হয়েছিল? কিন্তু পিহু সাড়া দিল না। কোথায় ছিল সে দৌড়ে পিহু যখন রুমে বাবা গিয়ে তার সাথে দেখলেন কথা পিহু বলা বন্ধ টেবিলে করে বসে কি দিয়েছিল? যেন লিখছে। থাকার জায়গা তাদেরকে নিয়ে দেখে চিন্তা পিহু করতে হতো তাড়াতাড়ি তাকে। ওই খাতাটা এখন লুকিয়ে যখন ফেলল। মনটাকে স্থির করে এতক্ষণ ধরে ফেলেছে, ডাকছি। এখন কেন মা, তার আগমন ঘটলো? উত্তর দাওনি যে? আয়াত, তুমি নাকি শুনতে পাইনি আমাকে বাবা। ছাড়া বাঁচতে পারবে না? আচ্ছা, তা এখন কি কিছু করছো? হবে না 2 তোর সপ্তাহের মা। ভালোবাসা কালকে উড়ে গেল। ডক্টর দেখবি, ঠিক আর এই আরে কথাই বাবা, বলবে। এটা একটা আচ্ছা। জমির কাজে আজ 3 ইমিডিয়েটলি দিন হয়ে সিলেট গেল। বাবার সাথে পিহু যেতে হয় স্কুলে আসে না। আমাকে। রাজের মোবাইল এই হারিয়ে 3 দিন যাওয়ায় যে কিভাবে কেটেছে যাওয়ার জন্য সে জানে কন্ট্যাক্ট না। করতে পারছিলাম না। অপেক্ষা আসলে তাড়াহুড়ো খুব করে ফিরে ভয়ঙ্কর। এসেছি তোমার জন্য। যেটা এসে রাজ শুনি আজ সাফওয়ানের 3 গলায় দিন চলে গেছো হারিয়ে তুমি। হারিয়ে টের পেয়েছে। আজকে এই যদি না এই তোমার আসো, লয়ালিটি, তাহলে এই তোমার বিকেলে ভালোবাসা। বাসায় চলে যাব। মুখ সামনে আমি- কথা বলে ইফাত, হ্যাঁ, এতদিন পর আমি দেখো, কেমন আছি জিজ্ঞেস ঠিক করি, আছে, তুমি আমার কাছে বসে জবাব বসে দিয়ে যাচ্ছ? তুই কি সামলাবো? দিচ্ছে। আমার জিএফ আমার এই বন্ধুকে মেয়েটাও কাল না বিয়ে করতে যাচ্ছে, একবার আর আমি পায়ে কিনা গেছে। তারপর এখানে দেখা তোমার গেল সাথে প্রেমালাপ করবো। রাজ ধৈর্যচ্যুত আচ্ছা, হয়ে কেমন গেল। আছো? এইসব তুমি কি আদেও ধীরে জানো ধীরে বলতে এতদিন আমার বলতে। কিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম? ডক্টরের রিপোর্টগুলো তুমি কি দেখে আদেও জানো গম্ভীর হয়ে আমি তোমাকে তাকিয়ে খুঁজতে আছে। তোমার বাসা অব্দি আর পর্যন্ত গিয়েছিলাম। সামনে বসা পিহুর ইস্তাতি বাবা। পাগলের মতো ফোন ডক্টর করেছি বুঝতে তোমার পারছে না বন্ধুদেরকেও। কি বলবে ওনাকে। যে চোর ফোন কি চুরি ডক্টর? করেছে সে হসপিটালে ভর্তি রিপোর্টে ছিল, কি লেখা? তাকে তুমি ভেবে দৌড়ে আমার গিয়েছি। পিহুমা বাঁচবে, এখন তাই তুমি না? কিনা লয়াল ডক্টর তুমি প্রশ্ন করছো? বলুন কি না, রাইট আছে ডক্টর। তোমার? হ্যাঁ, শুনতে চান? আমি লয়াল নই, রাস্তায় আর নেচি কোনো কিনা option নেই। যখন যে পুরুষ পাই অপারেশন তার ছাড়া। গালে ঝুলে পড়ি। পিহু গত 1 মাস ধরে এই কাপা কাপা ক্যান্সারটা বহন কণ্ঠে করছে। বলতে লাগলো এটা আয়াত। লাস্ট ইফাত তখন স্টেজে আয়াতকে আছে। জড়িয়ে ধরে শান্ত অপারেশন কণ্ঠে করলেও বলতে লাগলো, বাঁচবে কিনা শিওর জানো তবে জানো তো আল্লাহ কতটা চাইলে ভালোবাসি তোমায় সবই সাফওয়ান। সম্ভব। যদিও আমাকে
আমাকে সব বলেছে, তবু তোমাদের বিয়ের কথা শুনে পাগল পাগল লাগছিল। সরি বাবু, আর হবে না, সরি। কথা বলে ডক্টর এই থামলেন। দৃশ্যটি তিনি চোখ একজনের বন্ধ চোখে করলেন, এলো না। কারণ সেদিন তিনি রাতের একজন উত্তর বাবার আজ তার অসহায় মুখ কাছে দেখতে পরিষ্কার। চান না। শুধু দুজন হ্যালো, স্যার। প্রেমিক প্রেমিকার আমি রাজ মাঝে বলছি। তৃতীয় ব্যক্তি আমি হয়ে কি আপনাদের লাভ? বাসার সামনে আছি। সাফওয়ান আসলে পিহু আর 3 দিন দাঁড়িয়ে ধরে স্কুলে আসছে না। ওর কি সাফওয়ান হয়েছে? আর দাঁড়িয়ে সেখান থেকে অপর পাশে প্রস্থান করে। নীরবতা। বিয়ের হ্যালো দিন স্যার, শুনতে পাচ্ছেন? সন্ধে 7টা। বরবেশে স্টেজে বসে আছে সাফওয়ান। ইফাত বিয়েতে স্যার, উপস্থিত, কি কিন্তু মজা কালকে করছেন? দুপুরের পর আর সাফওয়ান তার সামনে যায়। বুকের ব্যথাগুলো তীব্র হয়ে যাচ্ছে তাকে রাজের দেখে। হাত থেকে কাজী ফোনটা পড়ে সাহেব গেল। তার কাছে বিয়ের সব কথা বলে জিজ্ঞাসা করে। ঢোকানোর হয়েছে। আপনি কি এই বিয়েতে কি রাজি? হয়েছে ওর? রাজি থাকলে বলুন না। কবুল। নাচ তখন কিছু প্রণয় মাথায় কানে আসছে কানে না এসে রাজের। কিছু একটা তাড়াতাড়ি বলে করে সাফওয়ান। সিএনজি ভাড়া করে প্রণয়ের ছুটল কথাটা হসপিটালের শুনে দিকে। সাফওয়ান বলে ওঠে, কোনোরকম হসপিটালের সামনে সত্যি? এসে দোতলার মাত্র দিকে শোনা ছুটল। বললো। গিয়ে দেখলো কাজী সাহেব নূর মা পুনরায় বসে আছে। একই কথাই পাথরের বললেন। দৃষ্টি মেলে আপনি আর কি এই পিহুর বিয়েতে রাজি? বাবা তার রাজি কাঁধে থাকলে হাত বলুন দিয়ে কবুল। চিন্তিত মুখে বসে আছেন। মুচকি হেসে স্যার, পিহু সাফওয়ান কি বলে হয়েছে? ওঠে,
রাজের কবুল। কথায় চমকে উঠল সবাই পিহুর একসাথে বাবা। আলহামদুলিল্লাহ শুধু বলে ওঠে। এইটুকুই বললেন, ইফাত এক কোনায় দাঁড়িয়ে ম্লান হাসি হেসে বেরিয়ে যায়। অপারেশন রাতে একা আকাশে আজ তাকে একাই হাসতে হবে। তখনই পিহুর মা নিজের রাজকে সামান্য বললেন, দায়িত্বহীনতার জন্য সবচেয়ে দামি জিনিস সে হারিয়ে ফেলেছে। আয়াতের প্রতি তার ভালোবাসাতে বুঝি অনেক বড় ফাঁকা থেকে গেছে। তাই তো আজ সে অন্য কারো হয়ে গেছে। সেদিন তাই স্পষ্ট তাকে ফিরিয়ে দিয়েছিল আয়াত। সেদিন রাজের কি জানো তো হয়েছে কতটা ভালোবাসি বুঝতে তোমায়। পারছি না। সাফওয়ান যদিও আমাকে পিহু- সব বলেছে, তবুও পিহুর ব্লাড ক্যান্সার। তোমাদের বিয়ের কথা শুনে পাগল পাগল লাগছিল। পিহু সরি বাবু, কি এভাবে আর হবে না, ওকে সরি। শাস্তি দিল? না, নিজের থেকে ইফাতকে অবশ্যই সরিয়ে ভালো একটু সংবাদ দূরে আসবে। দাঁড়ায়। রাজ ইফাতের ধৈর্য চোখে ধরে চোখ রেখে বসে বলে, রইল। সেদিন যখন আমার তোমাকে সব থেকে বেশি দরকার ছিল, তুমি তখন আমার পাশে ছিলে না ইফাত। ফোন হারিয়েছিল, কিন্তু পৃথিবীর উপর থেকে ফোনটা শেষ হয়ে যায়নি। অথচ তুমি আমাকে একবার জানাওনি। আমি পাগলের মতো তোমায় খুঁজেছি। আমি তোমাকে দোষ দিব না ইফাত। তোমার সাথে সেই মুহূর্তে যেটা জরুরি মনে হচ্ছে তুমি সেটাই করেছো। কিন্তু আমি তোমার ভালোবাসি না ইফাত। এতদিন আমি কনফিউশনেই ভুগেছি। পিহু কেমন কেন আছে? আমি বারবার সাফওয়ান ভাইয়ের প্রতি অকৃষ্ট হচ্ছি। আজ আমার কাছে সেটা পানির মতো পরিষ্কার। আমি তাকে ভালোবাসি, প্রচুর ভালোবাসি। থ্যাংক ইউ আমার সামনে আবার আসার জন্য। নয়তো আমি নিজের মনকেই বুঝতেই পারতাম না। ভাবতাম ভুল করছি, কনফিউজ থাকতাম। কিন্তু আজ আমার কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ। তুমি অনেক ভালো একটা মানুষ। আর যদি তোমার সাথে আবার জড়িয়ে পড়তাম তবে সেটা তোমার বা আমার কারোর জন্য ভালো হতো না। কারণ আমি তোমার সহ্য থাকতাম না। আমার মনে হতো এখন অন্য কারোর রাজত্ব। আমাকে ক্ষমা করে দিও ইফাত। আই এম সরি, আই এম সরি। কিন্তু আমি সাফওয়ান ভাইকে ভালোবাসি, প্রচুর ভালোবাসি। সরি। বর্তমান ইফাতের চোখ বারবার ভিজে যাচ্ছে। সে যে আজ নিঃস্ব, তবে একটাই সান্ত্বনা, আয়াত তাকে ঠকায়নি। তার কাছে নিজেকে স্বচ্ছ রেখেছে। গিয়ে এখন এগিয়ে আসলো, মন তো চিঠিটা হাতে নিল। কখনো তাতে কাকে লেখা নিজের ছিল, সিংহাসনে বসিয়ে আমি দেয় জানি কেউ আমি জানে মারা না। যাব। আব্বু রাত আমাকে 12টা। সান্ত্বনা দিয়েন। খুব তোড়জোড় করে শেষবারের মতো শেষমেশ বলছি, বাসর আপনাকে ঘরে ঢোকার সুযোগ পেল ভালোবাসি, সাফওয়ান। ভালোবাসি। ঘরে ঢুকেই দেখলো এবারও মোমের ফিরিয়ে আলোয় দেবেন আমায়? ঘরটাকে নতুন বউ ইতি পিহু। এর ন্যায় সাজানো রাজ হয়েছে। ধপাস করে খাটটা বসে পুরো পড়ল। সাদা আর লাল গোলাপি চিৎকার করে মোড়া। বলল, এর মাঝে কেন পিহু, লাল কেন? শাড়ি পরে ঘোমটা আমি তো দিয়ে অপরাধ এক করেছি। রূপবতী তার বসা। শাস্তি এভাবে কেন দিলে চাঁদের আমায়? আলো একবার জানালার শুধরানোর ফাঁক দিয়ে সুযোগ দিলে ঘরের না। ভেতরে উপচে পড়ছে। যদি এভাবে চলে যেতে রূপবতীটি যে তাহলে আমাকে মায়া কেন সাফওয়ানের জড়ালে? মায়াবতী, আমি যার নেশায় তোমার আশপাশে শূন্যতা কিভাবে মত্ত থাকে। কাটিয়ে উঠবো? ধীর পিহু, পায়ে আয়াতের পিহু, পাশে একবার গিয়ে ফিরে বসে। আসো। সাফওয়ানের দিচ্ছি। উপস্থিতি আর আয়াতের অবহেলা করবো না। হার্টবিট বাড়িয়ে আর করবো তুলেছে। না, দম প্লিজ। বন্ধ হয়ে যাওয়ার পিহুর মা উপক্রম অজ্ঞান হয়ে হচ্ছে গেলেন। তার। মেয়ের আলতো মৃত্যুর করে কথা হাত শুনে তার হাতে শুধু নিজের হাত তার রেখে বাবা বললেন, মজার ছলে সাফওয়ান বলে, তোর সবার উপর ইফাত চলে গিয়েছে। ভেবেছিলাম তুমি হয়তো ওর সাথেই চলে যাবে। কেন রে মা? সমস্যা নেই, পিহু আমি একটা মারা লয়ারের সাথে যাওয়ার কথা বলেছি। আজ 7 দিন 6 মাস পর রাজ আমাদের প্রতিদিন ডিভোর্সের ব্যবস্থা পিহুর করে ফেলবো। কবরের পাশে গিয়ে আয়াতকে আগের চুপ মতোই থাকতে দেখে বকা দিয়ে আলতো আসে হাতে দুষ্টুমির ঘোমটা জন্য। সরায় সাফওয়ান। হঠাৎ একদিন দু হাতে নদীর আগে আয়াতের মুখ লুকিয়ে দেখলো আলতো করে রাজ ধরে নেই। উঁচু শুধু করে রাজের টেবিলের উপর আয়াতের একটা চোখে চিঠি। পানি সে চিকচিক করছে। চিঠিটা খুললো। আয়াতের চোখে যখন চোখ তুমি রেখে ছিলে আমার শান্ত পাশে, কণ্ঠে বলে তখন আমি ছিলাম না। তুমি তো এটাই চেয়েছিলে। এখন আমি তবে আছি। আজ চোখে পানি চেয়েছিলে। আপনি কি সত্যি বসন্তের বসেন নাকি কোকিলটা বুঝিয়ে আজও বাবাসের ডাকছে। ভান করেন? কুহু, কি বুঝবো? তুমি যদি বুঝিয়ে না বলো বুঝবো কিভাবে? সবকিছু মনে বোঝাতে হয়? মনে তো পড়ে হয় বই কি, কিছু জিনিস বলে করে বোঝাতে হয়। আজ শুনবো। এতদিন তো তুমি যা বলেছো আমি তাই বুঝেছি। দেখো না, নদীর বিয়ে ভাঙার কথা ছলছল বলেছো, চোখে আমি সেটার চেষ্টা চিঠিটা করেছি। বন্ধ করে ঢাকা জানালা যেই দিয়ে উকিলের সাথে বাইরে তাকালো। কাঁপা কাঁপা তাহলে গলায় এভাবেই আয়াত শেষ বলে হলো ওঠে। দুটি মানুষের কথাটা অপূর্ণ শেষ না ভালোবাসা। হতেই সাফওয়ানের ঠোঁটজোড়া চেপে ধরলো নিজের ঠোঁটজোড়া দিয়ে। ঘটনার আকস্মিক কথায় সাফওয়ানের মাথা পুরো ফাঁকা হয়ে গেছে। আয়াতের পক্ষে এমন একটা সাংঘাতিক কাজ করা সম্ভব, এই যেন ধারণার বাইরে ছিল সাফওয়ানের। বেশ কিছুক্ষণ পর সাফওয়ানের ঠোঁটজোড়াকে মুক্তি দেয় আয়াত। শাড়ির আঁচলটা মাজায় বেঁধে সাফওয়ানের গলায় চেপে ধরে, আরেকবার যদি ডিভোর্সের কথা শুনেছি তো দেখবি আমি কি করি। ফাজলামি পেয়েছেন? হ্যাঁ, এত যখন আমাকে অপছন্দ তাহলে সেই রাতে কেন আমাকে বলেছিলেন ভালোবাসি? ইফাদের সাথে চলে গেলে খুশি হতেন বুঝি? আপনি কি ভেবেছেন এত সহজে আপনাকে মুক্তি দেব? সারা জীবন এভাবে আমাকে সহ্য করতে হবে, আর মরে গেলে ভূতের রাগী ঘরে গলায় চেপে বলল। বসবো, কিন্তু আবার থেকে আপনার নিস্তার নেই। বলতে বলতেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে আয়াতের। প্রচুর কান্না পাচ্ছে তার। লোকটা এমন কেন? যদি দূরেই ঠেলে দেবার ইচ্ছে ছিল, তবে কেন কাছে টেনে নিয়েছে? সাফওয়ান মুচকি হেসে হ্যাচকা টানে তাকে বুকে আগলে ধরলো, কানে মুখ লাগিয়ে বলল, এবার নিজ ইচ্ছে আমার কাছে এসেছো। এবার তুমি চাইলেও আমি তোমাকে ছাড়বো না। এইভাবে শক্ত করে নিজের কাছে রেখে দিব। সত্যি? তাহলে এতক্ষণ যে ওইটা একটা ছোট্ট শাস্তি ছিল আমাকে এই 3 দিন কষ্ট দেওয়ার জন্য। আমি তো সত্যি সত্যি বিয়েটা না করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আজ যখন প্রণয় কানে কানে বললো তুমি নিজ থেকে ইফাতকে ফিরিয়ে দেওয়ার কথা সুহানাকে জানিয়েছো, আমার অশান্ত মন শান্ত হয়ে গিয়েছিল। তাই দেরি না করে কবুলটা বলে দিয়েছি। আপনি খুব খারাপ। এখন তো কিছুই দেখাই নাই, এখনই খারাপ হয়ে গেলাম? আমি কিছু দেখবো না। তা বললে তো হবে না, এখন সে অনেক কিছু দেখার বাকি রয়েছে। কি? আসো আমার সাথে। বলেই কোলে তুলে নিল আয়াতকে।
সাফওয়ানের রুমের ভেতরে একটি ছোট্ট স্টোর রুমের মতো জায়গা রয়েছে, যেখানে সাফওয়ান বাসায় থাকতে ড্রয়িং করত, যাকে সে তার কল্পনা রাজ্য বলে। তার সকল সৃষ্ট সকল শিল্প সেখানেই মজুদ। আয়াতকে কোলে করে তার কল্পনা রাজ্যে নিয়ে যায় সে। একটি চেয়ারে তাকে বসিয়ে সামনে থাকা সকল ড্রয়িং বোর্ডের ওপর থেকে কাপড় সরিয়ে দেয়। আয়াতের চোখ যেন বিশ্বাস করতে চাচ্ছে না, সবগুলো ক্যানভাসই তার পোর্ট্রেট। রং তুলির আঁচড়ে আঁকা এক একটি জীবন্ত আয়াত তার সামনে। অজান্তেই নোনা জলের ভিড় জমেছে তার চোখে। এখনই চোখগুলো তাদের মুক্তি দিতে যেন, এখনই চোখগুলো তাদের মুক্তি দিবে যেন। ধরা গলায় বলে ওঠে, আপনি তো বলেছিলেন আমার চেহারা ক্যানভাসে তোলার যোগ্য নয়। নয় তো, তাই তো শুধু ক্যানভাসেই থাকবে এই চিত্র। তাই বুঝি? তাই তো এই সারপ্রাইজটা তাই তো এই সারপ্রাইজটা তোমাকে দেওয়ার ছিল। আজ রাতে তোমাকে ভালোবাসার অধিকার দিবে আয়াত। আমি তো মানা করিনি। তবে একটু বেহায়া হতে দোষ নেই বলো। বলেই আয়াতের কপালে উষ্ণ ঠোঁটের পরশ দেয়। বলেই পুনরায় কোলে তুলে নেয় আয়াতকে। আয়াতকে বিছানায় শুইয়ে রুমের মোমগুলো নিভিয়ে দেয় সে। রাতের নীরবতা চাঁদের আলো সাক্ষী হলো তাদের মধুর মিলনের। কিছু আর্তনাদ, কিছু উষ্ণ নিঃশ্বাসের মধ্য দিয়ে সুখ কুড়াতে ব্যস্ত তারা। আজ তাদের ভালোবাসা পূর্ণতা পেল। 3 বছর পর হাসপাতালে অপারেশন থিয়েটারের বাহিরে পায়চারি করছে সাফওয়ান। টেনশনে শ্বাস আটকে যাচ্ছে তার। আয়াত এবং তার পরিবারের সবাই সেখানে উপস্থিত। বারবার সান্ত্বনা দিচ্ছে রামিম সাহেব, কিন্তু কিছুতেই সাফওয়ানকে শান্ত করতে পারছে না তিনি। আজ যে আয়াতের ডেলিভারি 1 ঘন্টা হয়ে গেছে, এখনো কোনো খবর নেই। এমনিতেই আয়াতের অবস্থা সিরিয়াস ছিল। আর্লি লেবার পেন উঠেছে। মাত্র 7 মাস চলছে প্রেগনেন্সি। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে সাফওয়ানের। থিয়েটারে ঢোকার আগে আয়াত বলেছিল, যদি এবার ফিরে না আসি তবে জেনে রেখো খুব ভালোবাসি তোমায়। কথাটা মনে করতেই চোখ ভিজে আসছে সাফওয়ানের। ঠিক তখনই ডক্টরের আগমন। ছুটে গিয়ে কাছে যেতেই প্রথম প্রশ্ন ছিল, আয়াত কেমন আছে ডক্টর? কংগ্রাচুলেশন, আপনার জমজ মেয়ে হয়েছে। আচ্ছা, আয়াত কেমন আছে? নার্স, মেয়েদের নিয়ে আসেন। আপনার মেয়েরা প্রিমেচিওর, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কি খুশি নন? আরে ধুর, আমার ওয়াইফ কেমন আছে সেটা বলেন, দম আটকে যাচ্ছে আমার। আলহামদুলিল্লাহ ভালো আছেন, একটু উইক, 1 সপ্তাহ রেস্ট করলেই হবে। ভয় ভয়ে ডাক্তার বলে কথাগুলো। আয়াত ঠিক আছে শুনতেই সাফওয়ান খেয়াল করলো ডাক্তার বলেছিল তার মেয়ে হয়েছে, তাও জমজ। খুশিতে পাগল প্রায় হয়ে গেছে সে। নার্স যখন মেয়েদের নিয়ে এসেছে, সাফওয়ানের কাছে মনে হচ্ছে যেন ছোট্ট দুটো আয়াত তার কাছে নিয়ে এসেছে নার্স। দুজনকে একসাথে কোলে নিয়ে নিল সে। মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি সে। 3 ঘন্টা পর আয়াতের জ্ঞান ফিরলে দেখে সবাই ঝুঁকে তার দিকেই তাকিয়ে রয়েছে। সবার মাঝে এসে তার সাফওয়ানকে খুঁজে যাচ্ছিল। ধীর কণ্ঠে শারমিন বেগমকে জিজ্ঞাসা করে, সাফওয়ান? ওই যে আসছে। সবার পেছন থেকে সাফওয়ান বেরিয়ে এলো। নার্সরা একে একে 2 মেয়েকে আয়াতের পাশে রাখে। আয়াতের চোখে পানি চিকচিক করছে। ভেবেছিল হয়তো এই খুশি আর তার দেখা হবে না। সবাই রুম থেকে বেরিয়ে গেলে সাফওয়ান আলতো হাতে আয়াতকে উঠিয়ে বসায়। বাচ্চাগুলোর একজনকে আয়াতের কোলে দিয়ে আরেকজনকে নিজের কোলে নেয় সে। আয়াতের পাশে বসলে আয়াত ধীরে তার মাথাটা সাফওয়ানের কাঁধে এলিয়ে দেয় আর বলে, কার মতো হয়েছে বলো তো? তোমার মতো। থ্যাংক ইউ ফিরে আসার জন্য। আল্লাহ চেয়েছেন তুই ফিরে আসতে পেরেছি। তুমি খুশি তো? খুব খুব খুশি। তবে আমরা আর এই বাচ্চা নেওয়ার কথা ভাববো না। কেন? আমার দম বন্ধ লাগছিল তোমাকে ছাড়া। যদি কিছু হয়ে যেত, আমি কি করতাম তখন? পাগল হয়ে যেতাম, সত্যি বলছি। তুমি সত্যি পাগল। ওদের নাম কি রাখবে? ভাবিনি। আমি বলি, আলপনা এবং কল্পনা। ধুর, এই আধ্যাত্মিক নাম আমি রাখবো না। না বলেছি মানে না। কেন? সুন্দর তো। আমি ওদের বাবা। তো মানে কি? এভাবেই আবারও খুনসুটিতে মেতে উঠল আয়াত এবং সাফওয়ান। তাদের জীবনে এই অধ্যায়ের মধুরণের সমাপয়ে ঘটেছে। তাদের ভালোবাসার মধুরেণ সমাপয়ে ঘটেছে। থাকুক তারা তাদের মতো সুখে আজীবন।